শুভ সন্ধ্যা সবাইকে। যেমন কথা ছিল, কবিতা তোমার জন্য 19তম পর্বে আমরা হাজির হয়ে গেছি আবার এই কবিতার ডালি নিয়ে। আগুন রঙা চোখে যে প্রেম ছিল, এখন তা ভালোবাসা হয়ে বুকের শেষ সীমান্তে আছে। দেখো, যতই হৃদয় খুঁড়ে অভিমান পুষে প্রতিদিন একটু একটু করে হারো, হলুদ শাড়ির রঙিন পাড়ে এই জীবনে শেষ অবধি থেকো। একদম এই জীবনে শেষ অবধি তুমি থাকো না থাকো, আজকের এই অনুষ্ঠানে শেষ অবধি থেকো। কবিতা তো হট ক্যাফে আলটিমেট প্রোডাকশনের কবিতা তোমার জন্য আজকের যে বিশেষ আয়োজন 19তম পর্বে নিয়ে এসেছি একদম 3জন খুব প্রিয় পরিচিত আবৃত্তি শিল্পীকে। তাদের সাথে আলাপ করাবো, তাদের কথা শুনবো, তাদের কবিতা শুনবো, উচ্চারণ শুনবো, আর শুনবো জীবনের কথা। এই সবকিছু নিয়ে আজকের আগামী বেশ কিছুটা সময় তোমাকে আমন্ত্রণ। একদম প্রথমেই আমি যে মানুষটার সাথে আলাপ করাবো, দুই বাংলার জনপ্রিয় মুখ, যে মানুষটা দেখলেই আপনাদের একটা ভালো লাগা তৈরি হবে, মিষ্টভাষী মানুষ, বাংলাদেশের প্রথিত দশা বৃত্তশিল্পী, আবৃত্তি শিল্পী, উপস্থাপক, সিনিয়র সংবাদ পাঠক, সম্মাননীয় দেওয়ান সাইদুল হাসান স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আদি খুব ভালো আছি এবং আদিকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর আমার সঙ্গে যারা উপস্থিত আছেন অন্যান্য আবৃত্তি শিল্পী তাপস চৌধুরী এবং মুন্নি, এছাড়া যারা শুনছেন এবং দেখছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবার যাকে আলাপ করাবো, বেতার উপস্থাপক, আবৃত্তি শিল্পী, আমার খুব প্রিয় মানুষ, তাপস চৌধুরী দা। দাদা কেমন? নমস্কার, একদম ঠিক আছে, খুব ভালো আছি। মানে এই মুহূর্তে আরো বেশি ভালো আছি আর কি, কারণ এই সময়টা একেবারে কবিতার মধ্যে দিয়ে আমরা পার করবো। আর যারা আজকে সঙ্গে আছেন আরো দুই অতিথি, প্রত্যেককে আমার শুভেচ্ছা আর আদির জন্য অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক ধন্যবাদ হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশন। অনেক ধন্যবাদ দাদা। আরেকজন আছে, তিনিও আবৃত্তি শিল্পী এবং উপস্থাপক, সংবাদ পাঠক, লুলুয়া ইসাক মুন্নি, আমরা মুন্দি বলে ডাকি। দিদি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। একদম। দিদি কেমন আছো? বেশ আছি, এই মুহূর্তে খুব ভালো আছি। বেশ, আমাদের সাথে একদম 3জন আবৃত্তি শিল্পী এবং 3জনই উপস্থাপক, বেতার উপস্থাপক, টেলিভিশন উপস্থাপক, এবং তাদের জীবনের গল্প, তাদের আগামীর গল্প, উচ্চারণের গল্প আমরা শুনবো। যারা দর্শকরা রয়েছেন, কবিতা তোমার জন্য এই সেগমেন্ট থেকে তাদেরকে অনেক শুভেচ্ছা আমাদের সাথে থাকবার জন্য। একটু জানিয়ে রাখি দর্শকদের কথায় কথায় আপনারা আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাবেন। আমাদের 3 প্রিয় আবৃত্তি শিল্পী উপস্থাপকের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন রাখবেন, আমরা সরাসরি সেই প্রশ্ন, সেই অনুরোধ তাদের কাছে পাঠিয়ে দেবো, আর কবিতায় থাকবো। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য সবাইকে। চলুন বেশ কিছুটা সময় খুব সুন্দর ভাবেই কাটাই। আমি একদম দেওয়ান সাইদুল হাসান স্যারের কাছে আসবো। এই যে প্যান্ডেমিক, একটা করোনা কাল আমরা অতিবাহিত করেছি, রাদার করছি, এই যে একটা বিরাট সময় লকডাউন, এই শব্দগুলো শুনতে শুনতে আমাদের একেবারে তীব্র যন্ত্রণার মতন হয়ে গেছে। যারা ব্যস্ত মানুষ আপনাদের মতন, ঠিক কেমন কেটেছে এই সময়টা যদি একটু গল্পে গল্পে বলেন। আসলে এই যে আমাদের একটা অবরুদ্ধ সময় আমরা কাটাচ্ছি, এই যেমনটি শুরু করেছিল যে আমরা অতিবাহিত করেছি, আবার করছে, বলতে গিয়ে করেছে বললো। আমি মনে করি যে এটা মনের কথা, মনে হয় যে আমরা দূরে সরিয়ে রাখতে চাই। আসলে এই সময়টা এটাকে কিভাবে করা যায় সেটা আমাদের মনের কাজ করতে হবে। মনের অজান্তেই বেরিয়ে গেল যে আমরা অতিবাহিত এই করোনা কাল অতিক্রম করেছি। আসলে মনে হয় এখনো যে অবস্থা, তাকে খুব শীঘ্রই আমরা এই বলা যায় দুঃসময় আমরা অতিক্রম করব। নানান ভাবে আসলে এই সময়টাকে কাটালাম।
বা কাটাচ্ছি, এই যে বলছি কাটালাম, হ্যাঁ, কারণ এটাকে আবারও আমরা দূরে সরে রাখতে চাই বলেই এই যে এই ধরনের নানান যে আয়োজনে যুক্ত হচ্ছি, এই আয়োজন যুক্ত হওয়ার ফলে যেটা ঘটছে, মানসিকভাবে যে আমাদের মধ্যে যে বিপর্যস্ত অবস্থাটি ছিল সেটি অনেকটা কাটিয়ে উঠতে সাহায্য করছে এই যে কবিতার আয়োজন। কিংবা আজকে দাপ্তরিক কারণে আমাকে অফিস করতেও হয়েছে, কারণ আমি যে কাজটি করি সেটি সরকারি একটু খুব গুরুত্বপূর্ণ কাজ, ফলে আমাকে নিয়মিত অফিস করতে হয়। শুধু যেটি পারিনি সেটা দীর্ঘদিন এর মধ্যে টেলিভিশনে যাওয়াটা হয়নি। তা আজকেই অনেকদিন পর গেলাম, দুপুর 12টা 2টা তখন সংবাদ পড়লাম, সেই পুরোনো জায়গায় গিয়ে টেলিভিশনের পর্দায় যখন উপস্থিত হলাম, এবং তখন মনে হলো যে হ্যাঁ, আবার সেই পুরোনো জায়গায় আসলাম, আগের মতো সব মনে হচ্ছে। কিন্তু জানি যখনই বিশ্বের খবরাখবর উপস্থাপন করছি, প্রতিদিনই যেভাবে প্রাণ হারাচ্ছে, আক্রান্ত হচ্ছে, মন খারাপ হচ্ছে। কিন্তু একই সঙ্গে যখন দেখছেন বিজ্ঞানীরা, চিকিৎসকরা, চিকিৎসক কর্মীরা, প্রশাসনের যারা সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যাংকার, সবাই একদম সাধারণ মানুষ থেকে শুরু, তারাও সচেতন থেকে এই ভূমিকা পালন করছে, কিভাবে একে অপরের সাহায্যে এগিয়ে আসছেন, ফলে আমাদের মধ্যে এই যে অদৃশ্য যে শক্তিটা, এর বিরুদ্ধে লড়াইয়ের যে চেষ্টাটি, সেটা একসঙ্গে আমরা করছি বলেই আমরা সুসময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এটা আমার মনে প্রাণে বিশ্বাস, এবং হয়তো খুব বেশি দিন থাকবে না এই দুঃসময়। একদম তাই, আমি স্যারের সাথে একমত হয়েছে। আবারও বলি সেই দুটো লাইন, বিশ্বাস রেখো বুকের ভিতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে জয়ী তুমি হবে। একদম তাই, একটাই জীবন, জয়ী হতেই হবে। আর জয়ী আমরা হবই, সবকিছু বাধা পেরিয়ে। একটা নতুন সূর্যাস্তের পরে আবার একটা নতুন সূর্যোদয় হবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। তার কাছে যে অনুরোধ নিয়ে যাব, আমাদের অনুষ্ঠানটা শুরু করব, আপনি কোন উচ্চারণ দিয়ে আমাদের আজকের এই কবিতার উচ্চারণ শুরু করবেন? আচ্ছা বেশ, আমি তো ভেবেছিলাম যে অন্যরা বলবে তারপর শুরু করব। ঠিক আছে, আমরা শুরুটা খুব স্বাভাবিকভাবেই, ডাকে ছাড়া যে কোনো শুরু বা সূচনা সম্ভব নয়, কবিগুলোর কাছে ফিরে যেতেই হয়। আমি গীতাঞ্জলি থেকে দুটো কবিতা উচ্চারণ করছি। আমার এই গান ছেড়েছে তার সকল অহংকার, তোমার কাছে রাখেনি আর সাজের অহংকার। অলংকার যে মাঝে পড়ে মিলনতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। তোমার কাছে খাটে না মোর কবির গরব করা, মহাকবি তোমার পায়ে দিতে চাই যে ধরা। জীবন লয়ে যতন করি, যদি সকল বাসি আপন সুরে দিবে ভরি, সকল ছিদ্র তার। আমার এ গান ছেড়েছে তার সকল অলংকার, তোমার কাছে রাখেনি আর সাজের অহংকার। তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। আমায় দাও সুধাময় সুর, আমার বাণী কর সুমধুর। আমার প্রিয়তম তুমি, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। এই নিখিল আকাশ ধরা, এই যে তোমায় দিয়ে ভরা, আমার হৃদয় হতে এই কথাটি বলতে দাও হে বলতে দাও। দুঃখে জেনে কাছে আসো, ছোট বলি ভালোবাসো, আমার ছোট মুখে এই কথাটি বলতে দাও হে বলতে দাও। তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। হ্যাঁ,
কি শোনা গেছে? আপনার আবৃত্তি শোনা গেছে, অসম্ভব সুন্দর উচ্চারণের মধ্যে আমরা মুগ্ধ হয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একদম অনেক সুন্দর একটি উপস্থাপনা দাদার। এরকম ভাবেই আমরা থাকি। ওই যে কবিগুরুর কথা চলছিল, ওই যে জীবন জুড়ে তুমি আছো প্রজন্মতে তুমি, তোমার সৃজন শ্রাবণ ধারায় মেলায় পৃথিবী, তোমার কথা কবিতা তোমার, তোমার গানের সুর অন্ধকারেও বাঁচতে শেখায় প্রাণের রবি ঠাকুর। একদম তাই বোধহয়। আর রবি ঠাকুর আমাদের ভীষণ ভাবে বোধহয় বাঁচতে শেখায় এভাবেই। একদম তাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর উচ্চারণ আসার জন্য। একটু তাপসদার কাছে আসি। তাপসদা কেমন আছো? আসলে এখন এই প্রশ্নটা করলে অনেক সময় বোঝা যায় না যে ভালো আছি না খারাপ আছি। আসলে চলছে, এই সময়টা চলছে, আমাদের মতন করে চলছে। তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করি আমরা প্রতি মুহূর্তে। আর এই যে পর্যায়টা গেল, এই পর্ব গেল, বারবার যেটা আমাদের সাইদুল ভাই বলছিলেন, বোধহয় কবিতার সঙ্গে আছে আমাদের, সেই জন্য কবিতা পড়ার মধ্যে দিয়ে, কবিতা উচ্চারণের মধ্যে দিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করেছি এবং করছি। একদম তাই। এই ভালো থাকা নিরন্তর প্রয়াসটা আমাদের চলুক, আর ভালো আমরা থাকবো। তাপসদা কি শোনাবে আজকে আমাদের? আমিও ভেবেছিলাম রবীন্দ্রনাথের লেখা দিয়ে শুরু করব, কিন্তু সাইদুল ভাই শুরু করেছেন, আমি একটু অন্যরকম একটা লেখা শোনাই। আসলে এই করোনার চেয়েও আরেকটা মহামারী আমাদের দীর্ঘদিন ধরে সঙ্গে আছে, হয়তো যুগ যুগ ধরে যুদ্ধের ইচ্ছে। এই যে আমাদের এই কবিতা তোমার জন্য, কবিতার মধ্যে দিয়ে আমরা দুটো দেশের সীমানা পারাপার করছি, অদ্ভুত একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি, অথচ বহু ক্ষেত্রে দুটো দেশের সীমানায় একটা অদ্ভুত অসন্তোষ, একটা মনে হয় যুদ্ধের পরিবেশ, যুদ্ধের আবহ, সেটা মানুষ সবাই চান না। রাষ্ট্রের ইচ্ছে কখনো কখনো মানুষের ইচ্ছে হয়ে যায়। এই ভাবনা থেকেই আমি একদম এই সময়ের কবি শবরী ঘোষ তার একটি প্রকাশ নেই, মা নিষাদা। না, তুমি সেনা দলে নাম লেখাবে না, না হাতে তুলে নেবে না বন্ধু। তুমি জানো বনের দোয়েলটিকে অকস্মাৎ ছিন্ন করে ফেলে একদিন কিভাবে তমসা নেমেছিল লক্ষ্য ভেদী কিশোরের মনে। ভরকুলি আকাশ জুড়ে মা নিষাদা বনদেবী কেঁদেছিল শোকে। যে হাত মায়ের মতো তুলে আনে পরিত্যক্ত বিড়ালের ছানা, ঠ্যাং কাটা পথের ফুলিকে লুকিয়ে নিজের হাত দেয়, যে হাতে জলসত্র ছায়া তরু জীবকের গ্রাম, সেই হাতে ক্রূর রক্ত, কালো রক্ত। ভাবা যায়? ছি, কে বলেছে সীমান্তের ওই পারে যারা থাকে তারা শত্রু? কে বলেছে পরম পিতাকে যারা অন্য নামে ডাকে শত্রু তারা? তাদের ধারালো দাঁত, রক্তবীজ রাক্ষসের বংশধর তারা, তাদের রক্তের রং কালো। কে বলেছে হাতে হাতে অস্ত্র তুলে নিতে? কে বলেছে তাদের দিগন্ত জুড়ে মৃত ভোজি শকুন নামাতে? তুমি জানো ঠিক এই একই কথা কারা যেন নিশি ডাকে বলে যায়। ওই পারে থাকে যারা, প্রভুর অপর নামে রাইফেল ধরে যারা, তাদেরও ভীষণ চাপা সরে। কারা বলে কাদের নিঃশ্বাসে এত ধ্বংসের প্ররোচনা, মহামারী, মারাত্মক বিষ? কাদের আলিঙ্গনে মানুষের মগজ ও মেরুদণ্ড, মানুষেরই হৃদয় ও মেরুদণ্ড থলথলে ময়দার লেট্টে হয়ে যায়। আমরা সামান্য সিংহাসন চাই না, চাই না তোর পরিষিতা ধরনের মত জানি বদলে। আমরা বন্ধ করেছি আমাদের সন্তানেরা একটু কোন দুঃশাসন কখনো না ছেড়ে যেন আমাদের রমণীর রঙিন পোশাক। ভোরবেলা দরজা খুলে কখনো না দেখতে হয় ভাই কিংবা বন্ধুটির ছিন্ন ভিন্ন লাশ। আমরা সামান্য লোক, বিশ্বজোড়া জনসাধারণ,
আমরা শুধু রক্ত আর বারুদের গন্ধহীন হাওয়ায় হাওয়ায় শান্তির নিঃশ্বাস নিতে চাই। স্বপ্নে দেখি আমাদের সামান্য বাগান ভরে আছে স্বাস্থ্যবতী সবজি আর দুই একটি গোলাপ। বাহ, কি সুন্দর এবং সাবলীল উচ্চারণ দাদা। কিচ্ছু বলার নেই, শুধু অনুভব করছিলাম। আমার মনে হয় দেওয়ান স্যারও একই রকম ভাবে এবং মুন্নিজিও তাই, এবং আমার সাথে যারা দর্শকরা রয়েছেন সবাই কিভাবে শুনছিলাম, কিরকম আবেগে ছিলাম জানতে। একটু জানাই কারা কি লিখছেন। রাফিয়া সুলতানা মনি আমার পাশে এতক্ষণ দেখছিল, বাইরে লিখছে যে খুব সুন্দর আয়োজন। ঘোষ দিব্যাঞ্জনা লিখছে অসাধারণ। রাফিয়া সুলতানা হচ্ছে দারুণ উচ্চারণ তাপসদা, অনেক ধন্যবাদ সবাই সাথে থাকবার জন্য। আপনারা আপনাদের অনুরোধ লিখে পাঠাবেন, আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে পাঠাবেন, আমরা সেই অনুরোধ সরাসরি আমাদের শিল্পীদের কাছে আছে। একদম। মনিদি, আমার কথা শোনা যাচ্ছে? মিউট করা আছে খুব সম্ভবত। আচ্ছা বেশ, আমি একটু দেওয়ান শুনতে পাচ্ছি। হ্যাঁ, মনিদি কেমন আছো একটু বলো খুব সংক্ষেপে। ভালো আছি রে। কবিতার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ ভালোই থাকি, মন ভালো থাকে। আচ্ছা, মন ভালো থাকে, বেশ। সুতরাং কবিতার উচ্চারণ, আমরা যারা কবিতার উচ্চারণে থাকি, চেষ্টা করি বা ভালোবাসি, আমাদের কিন্তু ভীষণভাবে ভালো লাগে, এবং এই জন্যই বোধহয় আমরা কবিতার কাছে ভীষণভাবে ঋণী, কি বলো? হ্যাঁ, অবশ্যই। একদম। তোমার উচ্চারণে কি শোনাবে? তারপর আমি একটু দেওয়ান স্যারের কাছে আসবো কথায় কথায়। কি শোনাবে তোমার উচ্চারণ? তারপর রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি। অগ্রজোড়া যেভাবে যাচ্ছে আমিও সেভাবেই যাই। বেশ, রবীন্দ্রনাথের ত্রাণ চেষ্টা করছি। বেশ। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দৃঢ় প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এই চিরপেশন যন্ত্রণা ধূলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার। এ বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করে দাও তুমি, অনন্ত চূর্ণ করে দাও তুমি। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। বাহ, একদম উন্মুক্ত বাতাস এরকম ভাবেই আমাদেরকে আরো উন্মোচন করুক, আমরা অনেক ভালো থাকি আরো। এরকম ভাবে কবিতার উচ্চারণের এক পলক বাতাস আমাদেরকে যেমন ভিজিয়ে দেয়, ঠিক সেরকম ভাবেই কিন্তু তোমার কবিতায় ভিজলাম। দেওয়ান স্যার যেরকম ভাবে বললো, তাপস দা যেরকম ভাবে উচ্চারণ করলো, তোমার উচ্চারণ কোথাও গিয়ে কিন্তু একটা দারুণ আবহ কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? দেওয়ান স্যার আমার সাথে একমত হবেন, কি বলেন? নিঃসন্দেহে। একদম। দেওয়ান স্যারকে আমি যে প্রশ্নটা রাখবো, একদম শুরু থেকেই শুরুটা করি। আমার খুব জানতে ইচ্ছে করছে স্যার, যে কিভাবে আবৃত্তির প্রতি ভালো লাগা শুরু, এবং কোনখান থেকে ঠিক এটা মনে হচ্ছে যে একটু একটু গভীর ভাবে এটা নিই, এই গল্পটা যদি একটু আমাদের বলেন। আমার তো মনে হয় যে আবৃত্তি ভালো লাগা শুরু এই তো এই মুহূর্ত থেকে। আচ্ছা। এই যে উচ্চারণ শুনছি আদি কিংবা তাপসদার কিংবা মুন্নির, হ্যাঁ, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে তাদের অনুভবকে আমাদের সামনে আনছে, এবং একই কবিতা অনেকের কাছ থেকে শুনেছি, মানে অনেকের কাছ থেকে শুনছি, প্রত্যেকের আলাদা আলাদা অনুভব আমার অনুভবে এসে মিশছে, ফলে আর একটা নতুন কিছু তৈরি হচ্ছে। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মুহূর্তই, প্রতিটা দিন যেমন নতুন দিন, ঠিক একইভাবে আমাদের এই ভালো লাগার ব্যাপারটিও তাই ঘটছে। হ্যাঁ, অনেকেই আমরা বলে থাকি এরকম প্রশ্নের প্রেক্ষিতে যে হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই আমি আবৃত্তি করি, এই স্কুলে করতাম, কিন্তু স্কুলে বা কলেজে যখন করতাম অনেক প্রতিযোগিতা, অনেক পুরস্কার পেলাম, পদক পেলাম, ঠিক আছে, কিন্তু
তখন হয়তো আসলে কবিতার যে আসল যে ব্যাপারটি, সেই বোধের যে জায়গাটি, হ্যাঁ, সেটি অনুভবের জায়গায় আমরা পৌঁছতে পারিনি। আমরা শুধু হয়তো মুখস্থ করেছি কিন্তু আত্মস্থ করতে পারিনি। ফলে হয় কি, আমরা মুখস্থ করি, কবিতা অনেকে মুখস্থ বলি, গড়গড়িয়ে পড়ি, হ্যাঁ, কিন্তু আমার যেটি বলার যে সেটা হয়তো যে আত্মস্থ করার একটা ব্যাপার রয়েছে। আমার কবিতাটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছেন কবি, এবং আমি বা কি বুঝলাম, এবং দুটোর এই মিশেলেই হচ্ছে কবিতার সঙ্গে যে বসবাস, যে ভালোবাসাটা তৈরি হয়। হ্যাঁ, এবং একটা প্রবণতা আছে আমাদের এখন যেটা হয়ে থাকে, এবং আমাদের সময় আমরা যখন শুরু করি তখনও হয়তো সেই প্রবণতা ছিল, কিন্তু আজকাল বেশি যে নানান অনুষ্ঠান, হয়তো আগে হয়তো এত প্রশিক্ষণ প্রতিষ্ঠানও ছিল না, আমরা এই ব্যক্তিই ছিলেন আমাদের কাছে প্রতিষ্ঠান। যেমন ধরা যাক, আমরা যখন কাজী সব্যসাচীর কথা শুনি, যখন আমরা তার ক্যাসেটে শুনেছি, তাকে হয়তো দেখিও নি, কিন্তু তিনি আমাদের কাছে প্রতিষ্ঠান ছিলেন। কিংবা আমাদের দেশে যখন অভিনেতা এবং আবৃত্তি শিল্পী গোলাম মুস্তাফাকে আবৃত্তি করতে শুনেছি, দাদা ঘেমে যাচ্ছি, ফ্যানটা চালু পরবর্তীতে করো। আরো যখন শুনেছি জয়ন্ত চট্টোপাধ্যায়, এরকম ভাষণ বন্দ্যোপাধ্যায়, এরকম অনেকের যখন শুনছি, এবং আবারও পশ্চিম বাংলায় যখন শুনি ব্রতদিকে উচ্চারণ করতে, এবং আরো অনেকের, তখন এক একটা মনে হয় যে প্রত্যেকেই আলাদা আলাদা কিভাবে প্রতিষ্ঠান হয়ে ওঠেন। এই প্রতিষ্ঠান হয়ে ওঠা কিন্তু সহজ নয়, দীর্ঘদিনের অধ্যাবসায় চর্চার ব্যাপার। তো হয় কি, আমার সেই সুযোগটা হয়েছিল, আমি যে ক্যাম্পাসে বড় হয়ে উঠেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে ছায়ানটের আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নাম ডক্টর চন্দ্রিকা খাতুন, কর্মকুশলে যার সান্নিধ্য পেয়েছি, ওয়াহিদুল হক, বিপ্লব পালা, নরেন বিশ্বাস যাত্রা থেকে আমরা উচ্চারণের তালিম নিয়েছি, এবং পরবর্তীতে আবার ওই গোলাম মুস্তফা, তিনি আমাদেরকে বলেছেন যে একজন শিল্পীর কিন্তু লজ্জা পাওয়া চলবে না, বারবার বলতেন। এবং উনি আরেকটা জিনিস আমাদের বলেছেন যে রবীন্দ্রনাথ তোমার মধ্যে বোধ তৈরি হবে না, সুতরাং ওই রবীন্দ্রনাথকে নতুন ভাবে আবার আবিষ্কার করা প্রতিনিয়ত, সেটা আমাদেরকে বীজ বুনে দিয়েছেন। ওয়াহিদুল বলতেন যে এটা কবিতা বা আবৃত্তি কিংবা সিডি বা ক্যাসেট বের করার জন্য তোমরা ছুটো না, আগে নিজেকে তৈরি করো। আর কবিতা হচ্ছে যে বিষয়টি, সেটা হচ্ছে বোধ তৈরি করা, আর কবিতা মানুষ হতে পারে, ভালো মানুষ হওয়া, এবং যে প্রকৃত অর্থে মানুষ, প্রকৃত মানুষ হয়ে ওঠা, সেই প্রকৃত শিল্পী হয়ে উঠবে। এবং এই যে প্রত্যেকের সান্নিধ্য, তাদের যে কাছ থেকে যে মানে একেবারে এমনকি মানে শুধু অগ্রজনে না, আমরা যারা অনুজ, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখা রয়েছে। সেই জন্য আমি বলি যে মিলি কুড়ানোর মতো করে তাদের কাছ থেকে আমি শিখে নিই, প্রতিনিয়ত শিখছি, এখনো শিখছে। মনে করি না যে আমার সাইকেল চালানো কিংবা সাঁতার শেখার মতো না, যে একবার শিখে গেলাম আর শেখার কিছুই রইল না। তার প্রতি মুহূর্তে আমার শেখার এবং চর্চার মাধ্যমেই এর উৎকর্ষ প্রকৃত আবৃত্তি শিল্পী হয়ে থাকে। বাহ, স্যার কি সুন্দর করে বললেন, এবং আমরাও কতটা প্রাণিত হয়েছি, আমার মনে হয় দর্শকরা আমার সাথে একমত হবেন। কি সুন্দর করে গুছিয়ে বললেন যে আসলেই আত্মস্থ করা, প্রকৃত মানুষ হওয়া, তারপর প্রকৃত শিল্পী হওয়া বোধহয় এভাবেই হওয়া চাই আর কি। অনেক ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আসবো একটি উচ্চারণে, তার আগে একটু তাপসদার কাছে যাই। তাপসদা, যে প্রশ্নটা তোমার কাছে আমার একবার ইচ্ছা, সেটা হচ্ছে যে সব কবিতায় কি আবৃত্তি করা যায়, তোমার কি মনে হয়? সব কবিতা আবৃত্তি করা যায় বা যায় না, এই নিয়ে কিন্তু একটা আলোচনা বা তুমি তর্ক বলো বিভিন্ন সময়ে হয়েছে। যার জন্য আবৃত্তি যোগ্য কবিতা বলে এরকম আমরা বই দেখি, অনেকে বলেন যে এই কবিতাটা আবৃত্তি যোগ্য। কিন্তু আমার যিনি গুরু, আমি যাকে গুরু হিসেবে পেয়েছি, শ্রীমতী রত্না মিত্র, তার কাছে শিখেছি যে যে কোনো কবিতাকে সত্যি সত্যি আবৃত্তির মধ্যে দিয়ে উচ্চারণ করা যায়, যে কোনো কবিতা, তার কাছ থেকে আমরা কিন্তু শিখেছি। সুতরাং আলাদা করে এই কবিতাটা আবৃত্তির যোগ্য, আমরা বলি যে কবিতার মধ্যে হয়তো অনেকটা ওই কি বলবো আমি, মডুলেশন আনা যায়, অনেকটা স্টোরি লাইন আছে, আমরা একটু সেগুলোকে একটু আবৃত্তি যোগ্য কবিতার দিকে ফেলে দিই। কিন্তু যে কোনো কবিতা, একটা 4 লাইনের কবিতাও কিন্তু বা 6 লাইনের কবিতা, এখানে কিন্তু আবৃত্তি যোগ্য হয়ে উঠতে পারে, যে কোনো আমার মনে হয়েছে তাই। একদম তাই, সব কবিতাই আবৃত্তি করা যায় বলে তাপস মনে করে, এবং কবিতায় একটা সেখানে যদি বোধ, দিক নির্দেশনা, চেতনা,
এইগুলো থাকে, তাহলে সেই কবিতা নিশ্চয়ই আবৃত্তি জন্য যোগ্য বলে বিবেচিত হয়। আপনাদের কাছে আসবো, একটু মুন্দির কাছে যাই। মুন্দি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। দেখি আমি কি আবার বন্ধ করে রেখেছি। ঠিক আছে। না, ঠিক। মুন্দি, তোমার প্রিয় কবিকে এবং কার কবিতা আবৃত্তি করতে ভালো লাগে যদি একটু বলো, শুনি। যখন যে কবিতাটি পড়ি আমার মনে হয় যে সেই কবিতাটাই আমার প্রিয় কবিতা এবং সেই কবি আমার প্রিয় কবি। আচ্ছা, আর আবৃত্তি করতে ভালো লাগে কার কবিতা ইদানিং যদি বলো? ওইটা ঠিক তাই, ওইটা যখন যায় কবিতাটা মনে ধরে সেটাই পাঠ করি। আচ্ছা, মানে সেরকম বাধা। আচ্ছা, উল্লেখযোগ্য কোনো আবৃত্তি বা কোনো কবি নেই যাদের তোমার পড়তে ইচ্ছে করে বা নিয়মিত পড়ো, এরকম কেউ নেই? হ্যাঁ, অবশ্যই, সেটা তো আমাদের চেতনায় যারা আছেন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, ওনাদের কবিতা তো পড়েই থাকি, নিয়মিতই পড়া হয়। আর এমনিতে যিনি আমাদের স্বাধীনতার কবি, হ্যাঁ, আমি ভাবি যে বর্তমানে তিনি আমাদের জাতীয় কবি, নির্মলেন্দু গুণ দাদু। দাদু ভাইয়ের বেশি কবিতা আমার পড়া হয়। আচ্ছা আচ্ছা, বেশ, অনেক অনেক ধন্যবাদ। যদি সাথে থাকো, একটু সাইদুল স্যারের কাছে আসি। স্যার, একদম সরাসরি কি শোনাবেন এখন, তারপরে প্রশ্নে আসবো। আচ্ছা, বেশ। একটু আগে মানুষ নিয়ে কথা বলছিলাম। আমি কয়েকটি 3-4টে খুব ছোট ছোট কবিতা নিয়ে, থিমটা হচ্ছে মানুষ, সেরকম একটু শোনাই। কবিতার নাম একটু পরে বলতে পারি অথবা শুরুতেও বলতে পারি। এর মধ্যে প্রথমে শোনাবো কবি শামসুর রহমান, তারপর কবি মহাদেব সাহা, এরপর রয়েছেন কবি সমুদ্রগুপ্ত, আর শেষে যার কবিতা উচ্চারণ করবো সেটি পরে বলছি। শামসুর রহমানের কবিতা পান্থজন। বহু পথ হেঁটে ওরা 5 জন গধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে, বলে, একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথে করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। এবারে কবি মহাদেব সাহার কবিতা মানুষের সাথে থাকো। এবং এই কবিতাটি উচ্চারণ মাত্রই বোঝা যাবে এর ভেতরের কথা, সুতরাং এটি আলাদাভাবে বর্ণনা দেওয়ার কোনো দরকার হবে না, এবং এটি আমাদের এই সময়ের জন্য আরো বেশি প্রযোজ্য। যতই ব্যথিত হও মানুষের সান্নিধ্য ছেড়ো না, মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও মানুষকে কিছুতেই ছেড়ো না। যখন কিছুই নেই মনে রেখো, তখন সর্বশেষ আশা এই মানুষ। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না, কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু, তখন মানুষই তোমার একমাত্র সঙ্গী। মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু। অরণ্য নয়, পাহাড় নয়, সমুদ্র বা তৃণভূমি নয়, মানুষের হৃদয়ে তোমার শ্রেষ্ঠ আশ্রয়। আর কোথাও নয়, কেবল মানুষের হৃদয়ে মানুষ অমর। মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই। যতই আঘাত পাও, যতই ব্যথিত হও, মানুষের সঙ্গ ছেড়ো না। মানুষের সাথে থাকো,
সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস। এবারে সমুদ্রগুপ্তের কবিতা, শিরোনাম এসো। মানুষের কাছাকাছি বসি, ঘামের গন্ধের সাথে উষ্ণতাও পাবো। মানুষের কাছাকাছি বসি, হিংসা ও ঘৃণার সাথে ভালোবাসা পাবো। মানুষের কাছাকাছি বসি, দুঃখময় স্মৃতির সাথে স্বপ্নও পাবো। এসো এই অকাল শীতে মানুষের কাছাকাছি বসি, ঘামের গন্ধের সাথে উষ্ণতাও পাবো। এবারে উচ্চারণ করছি আমার নিজে লিখে একটি কবিতা, তবু মানুষ নই পুরোপুরি। মানুষ হয়ে জন্ম নিয়েছে ঠিকই, তবু মানুষ নই পুরোপুরি। কিছুটা মানুষ আর বাকিটুকু হয়তো বৃক্ষ কিংবা পাখি অথবা পাথর। বৃক্ষ হলেও বৃক্ষের মতো নয় ফলবান, তেমন সমৃদ্ধ, তবে ধরে রাখে ছায়া মানুষের জন্যে, মানুষের জন্যে। পাখি হলেও পাখির মতন নেই কলরব আমার স্বভাবে, তবে গাই গান, তবে গায়ে গান যুদ্ধহীন পৃথিবীর। পাথর হলো নই ততটা পাথরের মতন নির্মম কঠিন, তবে সত্যের প্রশ্নে থাকি অনড় পাথর, অনড় পাথর। মানুষ হয়ে জন্ম নিয়েছে ঠিকই, তবু মানুষ নই পুরোপুরি। কিছুটা মানুষ আর বাকিটুকু হয়তো বৃক্ষ কিংবা পাখি অথবা পাথর। বাহ, কি সুন্দর একটা সুন্দর কোলাজ করা চারটে কবিতার, এবং শেষ কবিতাটার কবিকে অনেক অনেক শুভেচ্ছা, এত সুন্দর আরেকটি উপস্থাপনা আমাদের সামনে রাখবার জন্য। একদম তাই, মানুষের জয়গান এভাবে কবিতায় থেকে কবিতায়, এভাবে মানুষ থেকে মানুষের হোক। দাদা অনেক শুভেচ্ছা, দাদার কাছে আবার আসবো, একটু তাপসদার কাছে আসি। তাপসদা, এই যে আবৃত্তি উপস্থাপনা সবকিছু তো চলে, যারা দর্শকরাও দেখছেন, একটু তাদের জন্য বা আমার জন্য যদি একটু বলো, মানে এই কণ্ঠের যত্ন কিভাবে নাও, মানে কিভাবে ভালো রাখা যায়, যদি একটু বলো দর্শকদের এবং আমাদের। আসলে কণ্ঠের যত্ন, দেখবে যে যারা এরকম কিছু করেন না, তারা কণ্ঠের কোন রকম যত্ন নেওয়া ছাড়াই খুব সুন্দর কণ্ঠ রাখতে পারেন। আর আমরা একটু ভাবি কি করে কণ্ঠের যত্ন নেব যদি কোনো সমস্যা হয়, ফলে আমি দেখেছি আমাদের সমস্যাগুলো একটু বেশি হয়। খুব বিশেষ কিছু নয়, চেষ্টা করা হয় যদি একটু সমস্যা থাকে বা সমস্যা না থাকে, খুব প্রয়োজন ছাড়া কথা কম বলা, খুব প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কথা কম বলা, আর চিৎকার না করা, ঝগড়া না করা। দেখবে ঝগড়া করলে গলা খুব নষ্ট হয়। আর আমি চেষ্টা করি, আমার যেহেতু নিজের একটু ঠান্ডা এলাকার ধাত রয়েছে, আমি একটু ভেপার নেওয়ার চেষ্টা করি, গার্গল করি না, একটু ভেপার নেওয়ার চেষ্টা করি যখন সমস্যা হয়। এইটুকুই। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দাদা। দাদা একটুখানি দেখে নিই যে তোমার একটা উচ্চারণে আসবো তাপস ভাই এখনই, তার আগে দেখে নিই কারা কি লিখছে। ঘোষ দিব্যাঞ্জনা লিখছিল একদম সঠিক, এটা স্যারের কথার উপরে লিখছিল। রামপদ ভৌমিক ভীষণ ভীষণ পছন্দের আমার একজন কবি, উনি দেখছেন, আমরা সম্মানিত। রামপদদা লিখছেন ভীষণ ভালো, স্যারের চারটে কবিতার কোলাজের আঙ্গিকে উনি বলেছেন। আর সমরেশ চৌধুরী আর এক প্রিয় মানুষ আমাদের, সমরেশ দা বলছে এই এলাম, মিস হয়ে গেল অনেকটা। অনেক ধন্যবাদ দাদার সাথে থাকবার জন্য, সাথে থাকো, আরো অনেক গল্প রয়েছে। তাপস দা কি শোনাবে এখন? তারপর হ্যাঁ, একটু আগে এই সাইদুল ভাই বা দেবান সাহেব, তুমি যেভাবে বলো না কেন, আমরা বলি না কেন, তার উচ্চারণ শুনতে শুনতে মানুষের পরে আরেকটি শব্দ চলে আসে আমার কাছে, ভালোবাসা। একটু ভালোবাসার কথা বলি। ছোট্ট ছোট্ট তিনটে কবিতা দিয়ে গাথা ভালোবাসা। প্রথমে কবি কৃষ্ণধর, তুমি কি তেমন করে চেয়েছিলে সন্ধ্যার আকাশ যেমন করে চায় অরণ্যের অন্ধকার? তুমি কি তেমন করে চেয়েছিলে লুব্ধ ভ্রমর যেমন করে চায় ঘুমন্ত পুরীর গভীর গোপন রহস্য? চেয়েছিলে সকাল বেলার সূর্য
যেমন করে চায় মেঘহীন আকাশে নেবের নীলিমার বিস্তার। তুমি কি তেমন করে চেয়েছিলে রাস্তার উলঙ্গ ছেলেটা যেমন চায় ঘুম বর্ষার রাতে গাড়ি বারান্দার আশ্রয়ে? চেয়েছিলে? তুমি কি তেমন করে চেয়েছিলে ধানের বুকের দুধ যেমন চায় কার্তিকের হিম? পরের কবিতা কবি হেলাল হাফিজ, আমার খুব প্রিয় কবি। আহা, একদম। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষে ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছবো, পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব, পথে এতটুকু দেরিও করব না। তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান কব। তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল। অভয়ারণ্য হবে কথা দিলে, লোকালয়ে থাকবো না আর, আমরণ পাখি হয়ে যাব, খাবো মৌনতা তোমার। আর শেষে একটা ছড়া বলি, ছোট্ট ছড়া বলি, ভালোবাসার ছড়া, বৃষ্টির ছড়া, কবি শিবাশিস মুখোপাধ্যায়, বৃষ্টি বাদলার ছড়া। বৃষ্টি একটা মেয়ের নাম, বাদল একটা ছেলে। বৃষ্টি বাদল বললে তারা ফোঁটায় ফোঁটায় মেলে। এক ফোঁটা যায় ধানের খেতে, একটা পরে জলে। টাপুর টুপুর গান শুরু হয় কলকাতা অঞ্চলে। টাপুর একটা ছেলের নাম, টুপুর একটা মেয়ে, দুজনে দুটো লাইফ কাটায় হোটেলে গান গেয়ে। টাপুর যখন গিটার বাজায়, টুপুর যখন গায়, স্বপ্ন তখন ফোঁটায় ফোঁটায় ঘর বাড়ি বানায়। এক ফোঁটা যায় কেজি স্কুলে, একটা মায়ের কোলে। গান বাজনা ভাসিয়ে ওদের সংসারে টলমলে। বাহ, বাহ, কি সুন্দর এবং সাবলীল, মন ছুঁয়ে যাওয়ার মতন। কি সুন্দর করে বললে দাদা। এরকম উচ্চারণ আরো তোমার কণ্ঠে আসুক, আমরা আরো শুনতে চাই। এভাবেই থাকো সাথে। একটু মন্দির কাছে আসি। মন্দির, একটা প্রশ্ন রাখি। মন্দির, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ মন্দির, আমি তোমার একটা উচ্চারণে আসবো, তার আগে একটা প্রশ্ন রাখি তোমার কাছে। এই যে আবৃত্তি শিল্পীদের প্রতি একটা অভিযোগ থাকে সময় সময়, অভিযোগটা হচ্ছে কিছু ক্ষেত্রে, আবৃত্তির ক্ষেত্রে যেন কিছু কবিতারই পুনরাবৃত্তি হয়। তাহলে কি নতুন কবিতা লেখা হচ্ছে না, নাকি এই বিষয়টা তুমি কি বলবে? কিছু কবিতা তো চিরন্তন, ওগুলো আমরা সব সময়ের জন্যই পড়তে পছন্দ করি। দর্শক শ্রোতা যারা, তারাও ওই কবিতাগুলো শুনতে চায়, এবং বিভিন্ন অনুষ্ঠানে ওই কবিতাগুলো যখন আবৃত্তিকার উচ্চারণ করে, তখন দেখা যায় যে তারা আসনে বসে তারাও মুখ নড়ছে, তারাও পড়ছে সাথে সাথে। এই তাদের কাছে একটা, তাদের জন্য অনেক সময় আমাদের পড়তে হয়। তারা অনুরোধ জানায় যে এই কবিতাটা পড়েন, বা এই কবিতাটা পড়ে শোনানো যায় কিনা। তো সেটা একটা বিষয় আছে। আর এমনিতে ভীষণ ভালো ভালো লেখা, ভীষণ ভালো লেখা হচ্ছে, এবং প্রত্যেকটা লেখা যদি আমি মন থেকে বা আমার আত্মস্থ করে, বা আমি ওটার ভেতরে ডুবে যেয়ে পড়তে পারি, তখন সেই লেখাটা প্রাণ পেয়ে যায়। আমার অনুভূতি এটাই। বেশ বেশ। যে কিছু কবিতা চিরন্তন সত্যের মতো, সেই কবিতা তো উচ্চারণ হবেই। আর আরো অনেক কবিতা যেগুলো আত্মস্থ করা যায়, যেগুলো অনুভূতি আসে, সে কবিতা তো আবৃত্তি হয়ই। বেশ দিদি, অনেক ভালো লাগলো, সুন্দর করে বোঝালে। যে প্রশ্নের অবতারণা তোমার কাছে করেছিলাম, একটু দেওয়ান স্যারের কাছে আসবো, তার আগে তোমার একটা উচ্চারণ শুনে নি। কি শোনাবে? আচ্ছা, আমার কিছু প্রেমের কবিতা পড়তে চাচ্ছিলাম, খুব গম্ভীর একটা সময় যাতে না হয়।
রুদ্র গোস্বামীর একটি কবিতা পড়ছি। ওই যে ছেলেটাকে দেখছো, পছন্দ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে। ছেলেটার ভীষণ জেদ। ওই তো সেদিন সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা। কাঁচওয়ালা তো ও কখনো প্রেমিক হতে পারবে না। ছেলেটার ভীষণ জেদ। সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয়? ছেলেটার খুব জেদ। ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয়, যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ, কোন ঋতুটা ভীষণ একা একা, কোন ঋতুটা প্লাবন, কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে। ছেলেটা ঋতুই জানে না। ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না। প্রেমিক হতে হলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। জেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। তারা কখনো প্রেমিক হতে পারে না। বাহ, সত্যি তাই, অসাধারণ। প্রেমিক হতে পারা না পারা এই অপূর্ণতার কাহিনী কিন্তু পিচ্ছিল করে গড়ে ওঠে প্রতিদিন। এই অপূর্ণতা না থাক, যেমন ভাবে ওই যে ইচ্ছে ছিল তোমার জন্য বিপ্লবী এক প্রেমিক হব, ইচ্ছে ছিল তোমার জন্য বিপ্লবী এক প্রেমিক হব, একটা জীবন জন্ম জুড়ে তোমার প্রথম পুরুষ হব। আমরা জানি না কত গল্পে এরকম ভাবে প্রথম পুরুষ হওয়া যায়, তবে এই সংখ্যাটা অনেক বাড়ুক। যেমন স্যার কি বলেন? একেবারে আমি একদম বলো দিদি। আচ্ছা, আমি কি পরপর আর একটি কবিতা পড়বো? আমি তোমার কাছে আসবো দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। একটু দেখে নিই যে সমরেশ চৌধুরী লিখছেন, বা বেশ ভালো, এটা তাপসদার কবিতার জন্য বলেছিল। মিসবা রবিন আমার খুব প্রিয় মানুষ, পলি পারভিন এবং মিসবা রবিন দুই প্রিয় আবৃত্তি শিল্পী আমাদের লিখছেন, শুনছি আপনাদের প্রিয়জনেরা। মিসবা রবিন লিখছেন, বাহ মন বুবু ভালো লাগলো। পলি রাবিন একদম সাথে থাকো। একটু দেওয়ান স্যারের কাছে আসি। স্যার, আবৃত্তি শিল্পের সাংগঠনিক চর্চার অবদান কিন্তু খুব উজ্জ্বল। সেই ক্ষেত্রে বর্তমানে কেমন চলছে এরকম এই সাংগঠনিক চর্চা বলে আপনি মনে করেন? কিরকম চলছে বাংলাদেশ? আমাদের দেশের প্রেক্ষিতে তো সাংগঠনিক চর্চা শুধু আগে যেমন ছিল বলা যায় অনেকটাই ঢাকা কেন্দ্রিক। এখন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ দেশের একদম প্রত্যন্ত অঞ্চলেও যদি কোনো আবৃত্তি সংগঠন থাকে সবগুলোকে একসঙ্গে নিয়ে, এবং এটি আমি উল্লেখ করব যারা বিশেষ করে এখন আমাদের এই সভাপতি রয়েছেন, আমাদের সংসদ সদস্য এবং মাননীয় সংস্কৃতি মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান নূর, এবং বিশেষ করে আহকামুল্লাহ। এরা তো অসাধারণ কাজ করছেন দীর্ঘদিন থেকে, এবং একদম তৃণমূল থেকে শহর সবকিছুর যে সমন্বয় করে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, প্রশিক্ষণ হচ্ছে। এবং আমাদের এই যে দীর্ঘদিনের যে চর্চা, এটা শুধু শিল্পী তৈরি হওয়ার ব্যাপার নয়, এবং আমাদের যত আন্দোলন সংগ্রামও এই ধরনের সংগঠন ভিত্তিক আবৃত্তি চর্চা এবং এই আবৃত্তি শিল্পীদের অনেক অবদান রয়েছে। আর এই যে শিল্প হয়ে ওঠা, এটির অন্যতম একটি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা বিভাগ করা হয়েছে, এবং আজকাল অনেকেই রয়েছে অনেক, হ্যাঁ, এবং ব্যক্তিও যখন প্রতিষ্ঠান হয়ে ওঠেন এবং তাদেরও অবদানটি রয়েছে, এবং এই দুটোর সমন্বয় একটা বিশাল করে। এবং সংগঠন থেকে সংগঠনের যুক্ত থেকে চর্চা করা হয়ে ওঠে না ঠিকই,
কিন্তু নেপথ্যে তারা সংগঠন এগিয়ে আসেন, হ্যাঁ, এবং ওই অবদান ব্যক্তিগতভাবে হয়তো চর্চা করছেন ঘর, কিন্তু যখন কোনো প্রতিষ্ঠান থেকে আসে তার তাদের কাছ থেকে অনেক কিছু শেখানো। সংগঠন গুলো অনেক এভাবে একটু বলি যে হ্যাঁ, অনেকে যে কিছু ব্যবহার করার চেষ্টা করছে, কখনো নৃত্য যন্ত্রসঙ্গীতের ব্যবহার আগে ছিল, এখন আলোক সংযোজন হচ্ছে, নানান লাইটিং, আলোক সজ্জা, কিন্তু এটা সবসময় যদি আমরা খেয়াল রাখি প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে পরিমিতি বোধটা হচ্ছে জরুরি। সেটা কণ্ঠর যখন ব্যবহার করছি সেটার ক্ষেত্রেও যেমন আমি খুব সবসময় যদি উচ্চকিত কণ্ঠের কবিতা আবৃত্তি করে একই আমার কবিতা নির্বাচনে যেমন একটি ভূমিকা রাখে, ঠিক একইভাবে এই যে আমি নৃত্য, যন্ত্রসঙ্গীত, আলোক যা কিছুই ব্যবহার করি না কেন, আমাকে সেই পরিমিতি বোধটা দিতে হবে যাতে আমার কণ্ঠকে আমার শিল্পকে না ছাড়িয়ে যায়, সেটি অতি ব্যবহারে আমার গানকে দূষিত না করে। একদম, মানে উচ্চারণকে মুখ্য রেখে বাকি আবহ বা এরকম নৃত্যকে উপস্থাপন করা যায় বলে আপনি মনে করছেন। তাহলে ছোট্ট আর একটা প্রশ্ন আমার একটু জানবার ইচ্ছা, এই যে বাংলাদেশের আবৃত্তিতে কখন থেকে সাংগঠনিক চর্চাটা শুরু হয়েছে বলে আপনি মনে করেন? মানে ওই যে সামরিক সরকারের পতন এবং তারপর রাজনৈতিক অবস্থান, আবৃত্তি নিয়ে আন্দোলন, মানে ঠিক ওই সময়টা থেকে কি সাংগঠনিক আবৃত্তি চর্চা শুরু, নাকি এর আর কোনো? না, আগেও ছিল একদম, স্বাধীনতা উত্তরকালেও হয়েছে, শুরু হয়েছে, কিন্তু সংখ্যার দিক থেকে হয়তো খুব বেশি ছিল না, কিন্তু সংখ্যার ব্যাপ্তিটা বেড়েছে। আমাদের এই যে 90-এর পর থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন বা ধরা যাক 90 দশকের পরে যখন আমাদের মধ্যে এই যে বোধগুলো, এই যে নানান শিল্প চর্চা করার এই বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলো, তখন কিন্তু এই যে ঢাকা কেন্দ্রিক আগে যেটা ছিল সেটা থেকে বেরিয়ে বলা যায় যে অত্যন্ত অঞ্চল ছড়িয়ে পড়েছে। এবং আরেকটি কারণ ঘটেছে, ধরা যাক টেলিভিশন যখন আমরা হলো, ধরা যাক আকাশ সংস্কৃতির চর্চা হলো, আমরা শুধু এই বাংলাদেশে নয়, আমরা বাংলাদেশের বাইরে দেখতে পাচ্ছি, এবং অনলাইনের মাধ্যমে অনেকের ইউটিউবের মাধ্যমে, ফলে হচ্ছে কি প্রত্যেকটা ফ্যাক্টর আছে, আমাদের প্রযুক্তিগত আছে, সংগঠনের আছে, এই যতই আবৃত্তির প্রসার এবং চর্চা বেড়েছে ততই প্রসার বেড়েছে আসলে, এবং সাংগঠনিক ভাবে অনেকেই নিজেকে এগিয়ে এসেছেন এটিকে আরো উৎকর্ষের জন্য। ঠিক, মানে এভাবেই সাংগঠনিক চর্চা শুরু এবং এখনো তো অব্যাহত আর কি। আমি দেয়ান স্যারের একটা আবৃত্তির উচ্চারণ শুনতে চাই, কি শোনাবেন এখন? নিশ্চয়ই, আমার মনে হয় যে আমাদের তাপরটা যেভাবে বলছিলেন যে ভালোবাসা বিষয়ে, ভালোবাসা ব্যাপারটা এমন যে এটা এক ধরনের সংক্রমণ, কেমন, এবং এই সংক্রমণ কখনো মানুষের ক্ষতি করে না, সবসময় ভালোই করে। তো আমি যেটি এখন উচ্চারণ করব, লেবাননের কবি এবং দার্শনিক খলিল জিবরানের দ্য প্রফেট থেকে ভালোবাসা বিষয়ে তার যে রচনাটি রয়েছে সেটি আমি করব, এবং এটি অনুবাদ করেছেন অজিত মিশ্র। সেটা শোনাচ্ছি। ভালোবাসার সংকেত এলে অনুসরণ করো তাকে, যদিও পথ বড় কঠিন আর বিষম চড়ায়, যখন আড়াল করবে ভালোবাসার পাখা বিলিয়ে দিও নিজেকে, যদিও তার ডানার অন্তরালে লুকনো তরবারি আঘাত করতে পারে তোমাকে। ভালোবাসা যখন কিছু বলে বিশ্বাস করো তাকে, যদিও তার স্বর ভেঙে ফেলতে পারে তোমার স্বপ্ন, যেমন উত্তরে বাতাস তছনছ করে দেয় বাগান। ভালোবাসা যেমন পুড়িয়ে দেয় উষ্ণিস, তেমনি সে ক্রুশে বিদ্ধ করতে পারে তোমাকে, যেমন সে তোমার বৃদ্ধির কারণ, তেমনি সে ছেটে ফেলতে পারে তোমাকে। এমনকি ভালোবাসা যেমন উত্তীর্ণ হতে পারে তোমার উচ্চতায়, আর হতে পারে তোমার কোমল ডালপালায়, যা কেঁপে কেঁপে উঠছে রৌদ্রে,
তেমনি সে নেমে আসতে পারে তোমার শিকড়ে আর আলগা করে দিতে পারে মাটির বাঁধন। ফসলের আঁটির মতো সে সংগ্রহ করে রাখবে তোমাকে, তোমাকে নির্বাসন করে ঝেড়ে ফেলবে সব শস্য, সমস্ত খোসা থেকে তোমাকে চেলে নেবে চালনির মতো। সে তোমাকে পিষে ফেলবে সমগ্র শুভ্রতায়, তোমাকে ঠাসতে থাকবে যতক্ষণ না তুমি হয়ে উঠছ নরম তুলতুলে। তারপর সে তোমাকে নিক্ষেপ করবে তার পবিত্র আগুনে, যাতে তুমি হয়ে উঠতে পারো এক খণ্ড পবিত্র রুটি ঈশ্বরের পবিত্র ভোজনের জন্য। ভালোবাসা এইভাবে বুঝতে দেবে তোমার হৃদয়ের সমূহ গোপন, আর সেই অর্জিত প্রজ্ঞায় তুমি হতে পারবে জীবনের একটুকু অংশ। কিন্তু যদি বিরহে তুমি খোঁজো কেবল শান্তি আর সুখ ভালোবাসায়, তাহলে ঢেকে ফেলে তোমার নগ্নতা আর পেরিয়ে চলো প্রেমের শস্য মাড়াইয়ের ক্ষেত। চলে এসো এক ঋতুহীন পৃথিবীতে, যেখানে তুমি হেসে উঠবে কিন্তু যা নয় তোমার সবখানে হাসি, যেখানে তুমি কেঁদে উঠবে কিন্তু যা নয় তোমার সবটুকু কান্না। ভালোবাসা দেয় না কিছু শুধু নিজেকে ছাড়া, ভালোবাসা নেয় না কিছু শুধু ভালোবাসা ছাড়া। ভালোবাসা অধিকার করে না কিছুই, না তাকে অধিকার করা যায়, কেননা ভালোবাসা সুসম্পন্ন ভালোবাসাতেই। যখন ভালোবেসেছ তুমি, কখনো বলো না ঈশ্বর হৃদয়ে আমার, বরং বলো ঈশ্বর হৃদয়ে রয়েছে আমি। ভেবো না কখনো নির্ধারিত করে দেবে তুমি প্রেমে চলবার পথ, কেননা যোগ্য যদি মনে করে প্রেমই চালিয়ে নেবে তোমাকে। ভালোবাসার অভিলাষ নেই কোনো কিছু নিজেকে সম্পূর্ণ করা ছাড়া। কিন্তু যদি ভালোবেসে অভিলাষ রাখতে হয় কিছু, তাহলে প্রার্থনা করো সব বিগলিত বয়ে যাও ছোট্ট সেই নদীর মতন। রাত্রিকে গান যে শোনায়, বুঝে নাও কোমল বেদনা। যেটুকু বুঝেছ ভালোবাসা, তাই বুঝে নির্যাতিত হও। আনন্দে ও স্বইচ্ছায় বিনির্গত হোক রক্তধারা। জেগে ওঠো ভোরে হৃদয়ের নতুন ডানায়, আরেকটি প্রেমাতুর দিন পেলে বলে ধন্যবাদ দাও। দুপুরে শ্রান্তির মধ্যে ধ্যান করো প্রেমের উচ্ছ্বাস। সন্ধ্যায় ফিরে এসো কৃতজ্ঞতায়। রাত্রিতে ঘুমো প্রেমিকের জন্য বুকে রেখে নীরব প্রার্থনা, আর দুই ঠোঁটে প্রেমময় গান। সামনের অডিয়েন্সের হাততালির শব্দ শুনতে পাচ্ছি স্যার, কিছু পরিমাণ হাততালি বাক্স এটা শোনবার পরে। তবে ওই যে কেমন তুমি চেয়েছিলে সন্ধে তারা হতে, যেমন তুমি চেয়েছিলে সন্ধে তারা হতে, মোমের আলো হাতে নিয়ে ছিলাম অপেক্ষাতে। তুমি এখন নেই, সে আলো হারিয়েছে খেই। ভালোবাসা এ তো তিনি সুন্দর মালা, স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। একদম এই ভালোবাসা অস্বীকার না হোক, এই ভালোবাসা স্বীকার করে এই পৃথিবীর পথটুকু আমরা পাড়ি দিয়ে যাই শেষ সেই বিশ্বাসটুকু থাকে। একদম স্যারের কাছে আবার আসবো, একটু তাপসদার কাছে আসি। তাপসদা, একটা প্রশ্ন রাখবো, তারপর তোমার কাছে একটা কবিতা শুনবো। আগে কবিতা করবে না প্রশ্ন রাখবো? তোমার ইচ্ছা, যা খুশি, সঞ্চালকের উপর নির্ভর করছে। আচ্ছা বেশ। অতীতে বাংলা আবৃত্তির যে আঙ্গিক ছিল, অতীতে বাংলা আবৃত্তির যে ধারা বা যে আঙ্গিক ছিল এবং এখন যে আঙ্গিক, তাতে কি কোনো পালাবদল হয়েছে বলে তোমার মনে হয়? তাতে কি মনে হয় যে বিস্তর তফাৎ রয়েছে, বা এই বিষয়টা তুমি একটু কিভাবে বলবে আমাদের? বিস্তর তফাৎ রয়েছে। আচ্ছা, কবিতা আবৃত্তি ধরো, এই সময় তুমি যদি শ্রদ্ধেয় শিশির কুমার ভাদুরীর আবৃত্তি শোনো, আবৃত্তির মধ্যে সে একটা অদ্ভুত সুর আছে, একটা অদ্ভুত সুরে তিনি কবিতা বলছেন। তার পরবর্তী সময়ে অনেকে এসেছেন আমাদের শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী, তার থেকে আজকের যে আবৃত্তি ক্রমশ কিন্তু আবৃত্তি আলাদা রকম কিছু নয়। আমরা যেভাবে কথা বলি, কথার মতো করে কবিতা ক্রমশ কথার মতো হয়ে উঠছে। আলাদা করে আর আবৃত্তি মানে আলাদা একটা এফোর্ট দিয়ে কবিতাকে পড়তে হবে, তাহলে সেটা আবৃত্তি হয়ে উঠবে। বা একটু একদম সুর ছেড়ে একদম নির্মেদ উচ্চারণ, ক্রমশ কিন্তু এই পালাবদলটা আবৃত্তির ক্ষেত্রে ঘটছে। বেশ, মানে একটা পালা বদল, একটা আঙ্গিক থেকে আরেকটা আঙ্গিক কিন্তু আসছে, এবং কবিতা তোমার মতে কথার মতন হয়ে যাচ্ছে, সাবলীল উচ্চারণটাই কবিতা হয়ে যাচ্ছে।
একদম তাই। মিসবা রাবিন লিখছেন, ঈশ্বরের হৃদয়ে রয়েছে আমি। দেওয়ান স্যারের কবিতার ধারায় দাদা লিখেছে। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। সুকান্ত গুপ্ত আরেকজন প্রিয় মানুষ, সিলেটের সুকান্ত দা লিখছে, ভালো লাগছে খুব, প্রিয় মানুষগুলো একসাথে। একদম অনেক 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 ধন্যবাদ দাদার সাথে থাকবার জন্য। আপনাদের অনুরোধ লিখবেন, আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান জানাবেন। তারপর কি শোনাবে, এখন কি উচ্চারণে থাকবে? আমি এক্ষুনি মানে আমাদের সাইদুল ভাই যেরকম শোনাচ্ছিলেন, কোথাও একটা ওই ক্রমশ সংক্রমণ ছোঁয়া আমার এই মুহূর্তে যেটা বলতে ইচ্ছে হচ্ছে, ধরো আজকে যে সময়টা, মানে একটা সময় যখন ইতালি বা চীনে করোনা সাংঘাতিক মহামারী, আমাদের মনে হয়েছিল যে এবার বোধহয় আমরা শেষ হয়ে যাচ্ছি, একেবারে শেষ হয়ে যাব, মৃত্যুর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। তখন মনে হয়েছিল সত্যি যদি এই সময়টা পেরিয়ে যেতে পারি, তাহলে বোধহয় আরেকটা নতুন জন্ম, আরেকটা নতুন জীবন। তো এই সময়ে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আমাদের এই সময়কার কবি অমিত চক্রবর্তী। আমি অমিতদার একটা কবিতা শোনাব, অবতারে। চারিদিকে ম ম করছে মৃত্যু, তার মধ্যে ধরো আজ তোমার পুনর্জন্ম। তুমি জাতিস্বর, পূর্বজন্মের ভুলগুলো শোধরাতে এসেছো এইবার। খুব দ্রুত সব শিখে বড় হয়ে যেতে কবে। এবার তুমি গাছকে একটু বেশি আদর করবে, স্নান করে আনন্দ পাবে সমবেত ঝর্ণা। অন্যের হাসি দেখে তুমি আনন্দ পাবে, কান্না দেখলে কাঁধে কাঁধ পাশে দাঁড়াবে। ভালোবাসা বলতে ছলনা বুঝবে না, ঘৃণ্যকে আলিঙ্গনের স্পৃহা হবে না স্বার্থ সিদ্ধিতে। এবার তুমি নিজের মধ্যে বিশ্ব দেখতে পাবে, বিশ্বের আয়নায় নিজেকে। এই ম ম মৃত্যুর মধ্যে আমি তাই পৃথিবীর মানুষের পুনর্জন্ম দেখি। সেই তো জীবিত নিজে, তার তো প্রলম্ব সেই। কেউ কি আর ব্যায়াম ছাড়া নিজের পায়ে মাথা ঠেকায়, পুজো করে? ভেবে দেখো, এই নতুন জন্মে তোমায় অস্ত্র বানাতে হবে না, তোমায় ফুল ছিঁড়তে হবে না। নিরাভরণ সত্যি পথ হাঁটলেই তুমি আরো একটা ভালো জন্ম পেতে পারো। এসো, উদযাপনের প্রস্তুতি নিই। কানে কানে বলি, শুভ পুনর্জন্ম নবাবতার। পারবে এই অবতার হতে, নাকি আবার মাথা ছাড়া দিয়ে মৃত যাপন এই জীবনের পুরনো অভ্যাসগুলো আঁকড়ে কাটিয়ে দেবে সমূহ ধ্বংসের যাত্রায়? বড় একটা প্রশ্ন আমাদের কাছে। একদম তাই। এই প্রশ্নের উত্তর আমরা প্রতিনিয়ত বোধহয় খুঁজে চলেছি, খুঁজছি, এবং পেয়ে গেলেই বোধহয় সার্থক এই জীবন। তারপরেও দাদা, এই যে অসম্পূর্ণ কাহিনীর পরেও যদি এ জন্মে যাই ভুলে, যদি এ জন্মে যাই ভুলে, পরের জন্ম তোমার জন্য রাখবো তুলে। এক পৃথিবী জীবন তোমার খোপায় গুজে, পাড়ি দেব তিতাস নদী সুখের খোঁজে। একদম, যদি না পাই এই প্রশ্নের উত্তর, এক পৃথিবী জীবন নিয়ে পরের জন্মে এসে এই তিতাস নদী পাড়ি দেব। এরকম ভাবে ভালোবাসার তিল তিল করে তিলোত্তমা হয়ে উঠুক ভালোবাসার জগৎ আমাদের, সেইটুকু প্রত্যাশা। আসবো তারপর আবার আবার আসবো দেওয়ান স্যারের কাছে, আসবো একটু মন্দির কাছে আসবি। মন্দির শুনতে পাচ্ছ আমার কথা? মন্দির শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি। হ্যাঁ দিদি, আমার যে প্রশ্নটা তোমার কাছে থাকবে, তারপরে একটা উচ্চারণ শুনবো তোমার। শিল্পের অন্যান্য মাধ্যম ছিল তো অনেক, আবৃত্তি শিল্পটাকে কেন বেছে নিলে? মানে তুমি সিরিয়ালও করতে পারতে, নায়িকা হতে পারতে, বা অনেক কিছু হতে পারতে, মানে আবৃত্তি শিল্পটাকে বেছে নেওয়ার কি কারণ? যেহেতু ছোটবেলা থেকে আমার শিল্প সাহিত্যের সাথে আমার একটুখানি আমার যোগাযোগ ছিল, বা আমার সুযোগ হয়েছে কাজ করার, ওর পরে থেকেই আমার যেমন গান, নাচ এগুলো করতাম, পাশাপাশি আমি আবৃত্তিও করতাম। তো কবিতার ভেতরে অন্যরকম একটা ভালো লাগা, কবিতার মধ্যে অন্যরকম একটা কথা থাকে, যে কথাগুলো এটা বলে বোঝানো যায় না। আর এমনিতেও আমার পড়াশোনা যেহেতু সাহিত্যে, বাংলা সাহিত্যে আমার স্নাতকোত্তর করেছি,
65 বছর আমার এই বাংলা সাহিত্য পড়তে যে আমার রোজ দিনই কবিতার সাথে আমার প্রেম ছিল। তো তারপরে একটা সময় আবার মনে হলো যে চাকরি যখন করছি আবার মনে হলো যে না, আমি আসলে আমাকে এরকম ধরে বেঁধে কাজ করানো যাবে না। আমার একটু স্বাধীনতা থাকবে, একটু নেম থাকবে, একটু ফেম থাকবে, আমার একটু স্বাধীনতা থাকবে। আমি ইচ্ছে হলে আমি কাজ করব, ইচ্ছে হলে কাজ করব না। এই যে স্বাধীন চেতা যে বাংলা সাহিত্য পড়ার মধ্য দিয়ে আমার মনে হয়েছে যে এই বোধটা আমার ভেতরে বেশি তাড়না দিয়েছে। তো আমার ভালো লাগতো এই কবিতা। তো তারপরে চাইলাম যে কবিতার সাথেই থাকি, এটাকেই আমার নেশা পেশা এবং আবৃত্তি উপস্থাপনা ভয়েস আর্টিস্ট হিসেবে সব কাজগুলো এই আমার চলছে আর কি। হ্যাঁ, আমার পছন্দ, আমার ভালোবাসা, ভালো লাগা, সেটাকে আমি প্রাধান্য দিয়েছি যে আমার মন কি চায়, আমি কি চাকরি করব, বা আমি লেকচারার হিসেবে আমি কলেজে ঢুকতে পারতাম, আমার সেই অপশনটাও ছিল। ব্যাংকে জব করতে পারতাম, সেটাও ছিল অপশন। কিন্তু আমার মন চেয়েছে আমি এই দিকে একটু হাঁটি, এই পথে হাঁটি। আমি তাই করেছি এবং তাই করছি। দিদি, তোমার একটা উচ্চারণ শুনি দিদি। আচ্ছা, ভালোবাসার কথাই হচ্ছিল কবিতায়। তো কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা পড়ছি। আমার জলেই টলমল করে আঁখি, নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে। এমনি আছি নদীমাতৃক দেশে, অশ্রু নদীর সংখ্যা বাড়াবো শেষে। আমার গঙ্গা আমার চোখেই থাক, আসুক গ্রীষ্ম মাটি ফাটা বৈশাখ। দোষ নেই যদি তখন যায় সে ঝরে, ততদিন তাকে রাখতেই হবে ধরে। সেই লক্ষ্যেই প্রস্তুতি করে সারা লুকিয়েছিলাম গোপন অশ্রুধারা। কিন্তু কবির বিধি যদি হন বাম, কিছুতেই পূর্ণ হয় না মনস্কাম। মানুষ তো নয় চির সংযমে সাধা, তাই তো চোখের অশ্রু মানে না বাধা। আমার জলে টলমল করে আঁখি, তোমার চোখের অশ্রু কোথায় রাখি? বাহ, কি সুন্দর উচ্চারণ, কি সুন্দর বলনা। দিদি, কান্না পেলে উজাড় করা কষ্টগুলো আমায় দিও, কান্না উজাড় করা কষ্টগুলো আমায় দিও, এক নিমেষে সব ভালো থাকাটা যদি ফের চিনতে একেবারে সব ঠিক ঠিক সে আগের মতোই দেখো। একদম, শুধু ভালোবাসার জায়গাটা চিনতে পারা দরকার, তাহলে সব ঠিকঠাকই হয় এরকম ভাবে। একটু দেওয়ান স্যারের কাছে আসি। শিল্প হিসেবে আবৃত্তির ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এই যে বললাম একটু আগে যে ক্রমাগত শিল্পের প্রতি মানুষের যে মমত্ব এবং তার বিকাশের যে নিরলস প্রয়াস চলেছে, চর্চার যে দিগন্ত আরো প্রসার হচ্ছে, ফলে এর ভবিষ্যৎ নিঃসন্দেহে আমি মনে করি যে উজ্জ্বল। আর এই যে বললাম যে এখন আমরা এই করোনা কালীন এই যে এই যা কিছু কর্মকাণ্ড আমাদের ঘটছে, এটা আমরা একটা দেশ থেকে এখন কিন্তু শুধু আরেকটি দেশে নয়, বিশ্বময় ছড়িয়ে পড়ছে। ফলে এই সময়টুকু কিন্তু একটা বাড়তি আমাদের জন্য একটা ভালো কাজ হলো। এবং এই প্রযুক্তির এই যে কল্যাণে আমরা যে সবাই ঘরে বসে বিভিন্নখানে ছড়িয়ে পড়ছি, এই যে শিল্পের প্রসার হয় কখন, আমি যখন শুধু এই যে আমরা শুধু বাংলা ভাষা বা সাহিত্যের কবিদের কবিতা উচ্চারণ করছি না, আমরা কিন্তু এখন অন্য দেশের কবিদের কবিতা উচ্চারণ করছি। কিছুদিন আগে আমরা একই সঙ্গে কাজ করছিলাম
যখন একটা অনুষ্ঠানে শিমুল যখন সেই সিলসিলার অমিতাভ বচ্চনের সেই বিখ্যাত ইয়েটি উচ্চারণ করলো হিন্দিতে, কিন্তু অসাধারণ লাগলো। হ্যাঁ, এটি একটু অন্যরকম আবহ তৈরি করলো। তো যেটা মানুষ কোনটাকে গ্রহণ করে, যা কিছু ভালো তাই তো গ্রহণ করে। ফলে সাহিত্য কোনো বর্ডার থাকে না। ফলে সাহিত্য এমন একটা ব্যাপার যে ছড়িয়ে যায়, বিশেষ করে কবিতার ক্ষেত্রে। এবং আমরা দেখেছি যে মানে যখনই কোনো রাষ্ট্রপ্রধান আমাদের দেশে এসেছেন বা অন্যখানে যাচ্ছেন, চেষ্টা করেন ওই দেশের বিখ্যাত কবির কোন কবিতার চরণ থেকে উদ্ধৃতি দিয়ে তার বক্তব্যটাকে শুরু করতে। হ্যাঁ, এই যে কারণ কবিতা দিয়ে কেন শুরু করেন, অন্য কিছু তো শুরু করতে পারতেন, কিন্তু খুব সহজে পৌঁছে যায়। আর আমরা যে বলছিলাম যে সব কবিতায় আবৃত্তির যোগ্য কিনা, হ্যাঁ, যখন অন্তমিল থাকে তখন একটা ইনার একটা ছন্দ থাকে, কিন্তু আবার যে কবিতা আবৃত্তি করে বা যিনি কবি তিনি জানেন যে ছন্দ মানে শুধু অন্তমিল নয়। এইটা অনেকের ধারণা রয়েছে যে অন্তমিল থাকলেই বোধহয় সেটা ছন্দ, তা তো নয়। ওটা ছাড়াও যে অনেক ধরনের ছন্দ রয়েছে এবং সেই ছন্দটা জানাও একজন আবৃত্তি শিল্পী, একজন কবি লিখতে গেলেও সেটা দরকার। আমরা যখন লেখা শুরু করলাম তখন আমাদের ধরিয়ে দিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাস। এই ছন্দ পড়তে গিয়ে তখন মাথায় গেল খারাপ, সেই নাপিতের মতো অবস্থা হলো যে তার চেয়ে এইসব না জানলে বরং বোধহয় ভালো ছিল। কিন্তু যদি আমার কবিতায় একটি কবিতাও কালোত্তীর্ণ করতে হয়, যে সময়ের বিচারে যদি টিকে থাকতে হয়, যদি একটি ভালো কবিতা হয়, তাহলে আমাকে কিন্তু মানে ছন্দ জানতেই হবে, এবং আবৃত্তি শিল্পীর ক্ষেত্রেও তাই। ফলে হচ্ছে কি, আমরা এই যে এই বিষয়গুলো যখন আরো আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছি এবং এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং আমরা গুরুত্ব দিচ্ছি যে শুধু প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুলি হবে না, আমাদের প্রশিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যাপার রয়েছে। কিন্তু সব প্রশিক্ষকই যে আবার ঠিকঠাক ভাবে প্রশিক্ষণ দিচ্ছেন কিনা, তিনি উচ্চারণটা ঠিকঠাক করছেন কিনা, তার মধ্যে সেই বোধটা আছে নাকি, নাকি তিনি একটু যা শিখে এসেছেন ওটাই দিচ্ছেন এবং সেটি ঠিকঠাক করে দিতে পারছেন। অনেক কিছু জানবার দরকার নেই, কিন্তু যেটুকু জানছেন সেটা ঠিকঠাক জানছেন কিনা এবং আরেকজনকে জানাচ্ছেন কিনা। ফলে এই যে সচেতনতা তৈরি হয়েছে, আমার মনে হয় যে এইভাবেই যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল, এবং আবৃত্তি প্রেমীও বাড়ছে। আমরা প্রতিটি জলসে এখন এমনকি শেষ করছি, দর্শনের বিনিময়ে এখন কবিতা শুনতে আসছে। একদম একদম ঠিক তাই। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই যে ইউটিউব হোক, যেটা যেভাবেই মানুষ দেখুক, একটা পর্যায়ে হয়তো ভাবছে যে প্রযুক্তির সাহায্য নেব কেন, বা কেন আমি এত ছুটবো, কিন্তু এক সময় না এক সময় এটাকে মেনে নিতেই হয়, এবং যুগের দাবি বা সময়ের দাবিকে মেনে নিয়ে এগিয়ে যায় হচ্ছে আধুনিক মনস্কতার পরিচয়। একদম। আর এভাবেই এই আবৃত্তি শিল্পের ভবিষ্যৎটাকে আরো ভালো করা যায়, আরো ভালো হবে বলে আশা। স্যার, কি শোনাবেন এখন, তারপর তাপসদার কাছে আসবে? খুব ইচ্ছে করছে মূল যেভাবে কবি নির্মল গুণের কবিতা করলেন, ওনার একটা কবিতা করে এখন এটাকে এখন করবো না, একটু পরে করবো। আচ্ছা, করে ফেলি, শুনি। এবং তার সমসাময়িক আরেকজন কবি, খুব ছোট্ট কবিতা, এবং বিষয়টি হচ্ছে নিঃসঙ্গতা নিয়ে। আচ্ছা, কবি নির্মল গুণের একটুখানি পড়ছি, ছোট্ট দুটোই কবিতা, খুবই ছোট্ট। আরেকটি হচ্ছে কবি আবুল হাসানের নিঃসঙ্গতা। ওরা দীর্ঘদিন আসতো দুজনে মিলে, এসে ঝিলের ধারে বসে থাকতো মুখোমুখি, কি কি সব বলতো, ভালোবেসে চিরকাল যা যা বলে লোকে, মনে হয় সেই সব অন্তহীন কথা। আমি কোনোদিন বুঝিনি সে ভাষা, শুধু লক্ষ্য করেছি দূর থেকে। তারপর কেটে গেছে অনেক বছর, আজকাল মেয়েটি আসে না। পুরনো প্রেমের চিহ্ন খুঁজে খুঁজে আসে এক ক্লান্তিহীন বয়সী পুরুষ, ঝিলে জলের মধ্যে ঢিল ছুঁড়ে মারে, জল কাঁপে, লোকটা অনর্গল কথা বলে যায়। আমি তার নৈসঙ্গের কিছু ভাষা বুঝি। অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম। আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল মা বকুক,
বাবা তার বেদনা দেখুক, অতটুকু চাইনি বালিকা। অত হইরই লোক, অত ভিড়, অত সমাগম, চেয়েছিল আরো কিছু কম। একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণায় খনি, চেয়েছিল একটি পুরুষ, তাকে বলুক রমণী। বাহ, কি সুন্দর! হ্যাঁ, শুনতে ইচ্ছে করে, মনে হয় যে এই আবৃত্তি না থামুক। আমরা তো প্রাণিত হই প্রতি মুহূর্তে। স্যারের আপনার কথা, উচ্চারণ সবকিছু মিলে আমার মনে হয় দর্শকরা আমার সাথে একমত হবেন যে পুরো এই সময়টা কিন্তু আমরা ঋদ্ধ হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি আমাদের আগামীর জন্য। তাপসদা, তাই না? কি মনে হয়? একদম তাই, একদম তাই। দর্শকদের সরাসরি পাচ্ছ না, দাদা যখন বলছেন তখন আমি দর্শক, অসম্ভব সুন্দর লাগছে শুনতে। একদম। পলি পারভিন রয়েছে আমাদের সাথে, কি লিখছেন যে ঠিক বলেছেন ভাইয়া, ছন্দ জ্ঞান সম্পর্কে ধারণা থাকা আবশ্যক, আর হ্যাঁ যেটুকু জানবো ঠিকঠাক করে জানবো। দেওয়ান স্যার যেমন ভাবে বললেন। পলি পারভিন আরো লিখছে, ভাইয়ার বোধ, বলা, উচ্চারণ সবকিছুর ভক্ত আমি। আর আবুল হাসান প্রিয় একজন কবি আমার, ক্ষণজন্মা কবি, তবে যা লিখে রেখে গেছেন তাই আমাদের সম্পদ। অনেক ধন্যবাদ পলি পারভিন। সে খুবই দারুণ একজন আবৃত্তি। খুব ভালো একজন আবৃত্তি শিল্পী, আমার খুব পছন্দের ছোট বোন। অনেক ধন্যবাদ পলি। আমরা মনে হচ্ছে ঘরেই তার এই প্রেরণামূলক মন্তব্য পেলাম। অনেক ধন্যবাদ। একদম। তাপসদার কাছে একটু আসি। তাপসদা, যে প্রশ্নটা আমি তোমার কাছে রাখবো সেটা তোমার উচ্চারণের পরে রাখবো। কি শোনাবে আগে? রাত বাড়ছে এবং রাতে একটা ভূতের গল্প বলি। ভূত ও মানুষ, কবি তারাপদ রায়। জনৈক ভূত দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা কর, আচ্ছা তুমি মানুষ বিশ্বাস করো? তুমি মানো যে মানুষ আছে? দ্বিতীয় ভূত একটু ভীরু প্রকৃতির। প্রশ্নটা শোনা মাত্র সে শিউরে উঠল, এদিক ওদিক দেখে তারপর বলল, এই ভোর সন্ধ্যাবেলা এসব কি কথা? প্রথম ভূত এবার বলল, তাহলে তুমি মানুষ মানো, মানুষ ভয় করো, বিশ্বাস করো মানুষ আছে। দ্বিতীয় ভূত কবুল করলো, বিশ্বাস না করে উপায় কি? এই তো আজকেই দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো, সভা করলো। দৈনিক লাখ লাখ মানুষ রাস্তাঘাটে, হাটে বাজারে ঘুরছে ফিরছে, কাজ করছে, কাজ খুঁজছে, হাসছে, কাঁদছে, ভালোবাসছে, ঝগড়া করছে। দ্বিতীয় ভূতকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করলো, কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ? ওদের বুকের মধ্যে তলিয়ে দেখেছ? ওদের ভিতর মানুষের মন আছে কিনা? মানুষের আত্মা, মানুষের বিবেক আছে কিনা? দ্বিতীয় ভূত সতর্কভাবে বলল, তত কাছে যায়নি, অতটা সাহস হয়নি। প্রথম ভূত এবার মোক্ষম কথাটা বলল, তাহলে সবটা না জেনে আর কখনো বলতে যাবে না যে মানুষ আছে, মানুষ দেখেছে। আরে বাহ, কিচ্ছু বলার নেই, মানে এখান থেকে হাততালিটুকু থাক। তাপসদা, যেটা কথাটা খুব বলবার ইচ্ছে হচ্ছে, ভূতের ভয় কিন্তু একটু কমেছে এবার থেকে, ওই ভয়টা আর লাগবে না। মানুষকে ভয় বেশি পেতে হয়। একদম তাই, ঠিক ঠিক, একদম তাই। মিসবার আমিন লিখছে, একদম ঠিক বলেছেন আদি ভাইয়া, মুগ্ধ হয়ে শুনছি আবৃত্তি। একদম ধন্যবাদ ভাইয়া, সাথে থেকো। রাফিয়া সুলতান লিখছে, বাহ তাপসদা, ভূতের ভয়েস ভালো লেগেছে, বাহ। পলি পারভিন লিখছে, ভূতেদের কণ্ঠস্বর বেশ পরিশীলিত, তাপসদা ভাল লাগছে, অনেক ধন্যবাদ। রাফিয়া সুলতান লিখছে, হাততালি দিলাম। একদম হাততালি থাকুক, এরকম ভাবেই আবৃত্তির জয় জয়কার চলুক। তাপসদা, যে প্রশ্নটা তোমার কাছে রাখবো খুব সংক্ষেপে, তারপর আমি মন্দির কাছে আসবো। কবি এবং আবৃত্তি শিল্পীর মধ্যে সম্পর্কটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? এই যে কবিতা পড়ছিলে, কবি তো লিখে গেছেন
তার মতন করে তুমি এটাকে প্রাণ দিলে, মানে এই সম্পর্কটা একটু কিভাবে তুমি বিশ্লেষণ করবে? ধরো একটা গানটা তো আসলে কবিতা, গীতি কবিতা, গীতিকার এবং যিনি গানটা গাইছেন তার মাঝখানে আরো একজন থাকেন, সুরকার থাকেন। কিন্তু যদি সুরকার এবং শিল্পী একই জন হন, তাহলে গীতিকারের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই এই নিয়ে বহু সময় বহু মানুষ একটা বিতর্ক তুলেন যে কবিরা যেভাবে কবিতা পড়েন একটা কবিতা, আবৃত্তি শিল্পীরা তো সেভাবে বলেন না। আসলে আবার কেউ কেউ বলেন যে কবি কবিতা লেখেন, আবৃত্তি শিল্পী তাতে প্রাণ দেন, তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। এরকম বিভিন্ন রকম মতামত আছে, কিন্তু সম্পর্কটা ক্রমশ এই সময় দাঁড়িয়ে সবাই কিন্তু মেনে নিচ্ছেন যে কবি এবং আবৃত্তি শিল্পী দুজনে মিলে একসঙ্গে হলেই কিন্তু একটা কবিতা, যে কবিতা কবি লিখছেন, যারা পড়ছেন তারা তো পড়ছেন, যারা পড়ছেন না যারা শুনছেন তাদের কাছেও পৌঁছে যাচ্ছে কবিতা। একসঙ্গে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় কবিতার জয় জয়কার বা কবিতার জয়যাত্রা সূচিত হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ দাদা, একদম সুন্দর করে বোঝাবার জন্য এবং সুন্দরভাবে নিজের মনের কথাটা বলবার জন্য। সাথে থাকো দাদা, আবার আসছি, একটু মন্দির কাছে আসি। মন্দির, কলকাতার আবৃত্তি শিল্প এবং বাংলাদেশের আবৃত্তি শিল্প, তুমি বহুবার কলকাতা এসেছো আবৃত্তি করতে, পশ্চিমবঙ্গে এসেছো, বহু জায়গায় গেছো, এবং বাংলাদেশেও যে আবৃত্তির ঘরানা বহু জায়গাতে তুমি গেছো। এই কলকাতার, ঢাকা, বাংলাদেশ এবং ভারত, এই দুই জায়গার আবৃত্তি শিল্পের মধ্যে কোনো তফাৎ পাও নাকি মনে হয় সবই তো একই রকম? কবিতা সব মানুষের মনের কথা বলে। ঢাকা বাংলাদেশের শিল্পীদের মনের একটা কথা বলে, বা ভারতের শিল্পীদের মনের আরেকটা কথা বলে, ভিন্নতা নাই, সব এক। আচ্ছা, দারুণ উত্তর দিলে, পলিটিক্যাল কারেক্ট হয়ে উত্তর দিলে, বেশ কোনো বিতর্কে না গিয়ে সুন্দর করে ব্যাপারটা কিন্তু ম্যানেজ করলে। এমনকি আমি যখন আমার দেশের, এই যে বলছি যে যেহেতু বলা হলো বাংলাদেশ, তারপরে তো আমাদের একটা পরিমণ্ডল থাকে, আমাদের দেশের একটা আয়তন আছে, এতটুকু মিলে আমার দেশ। তো আমাদের এখানে বাংলাদেশের কবির কবিতা যখন আমি পড়ি, তখনও আমার কাছে কবিতা আপনই মনে হয়, এবং যখন ভারতের কবিদের লেখা পড়ি তখনও কিন্তু আমার কবিকে পর মনে হয় না, সেই কবিটাও আমার আপন। হ্যাঁ, তো এরকমই মনের মধ্যে একটা চেতনা কাজ করে। এখানে কাঁটাতারের বেড়া বা এপারের কবি ওপারের কবি ওরকম না। আমার মনের ভেতরকার কথা যে এই কবিতাটা আমার ভালো লেগেছে, এই কবিতাটা যখন আমি পাঠ করছি, আত্মস্থ করছি, আমি যখন উপস্থাপন করব, এই কবিতাটা কবি আমার জন্য লিখেছে, এই কবিতার ক্যারেক্টারাইজ আমাকে করতে হবে, এই কবিতার চরিত্রটি আমি। বেশ দিদি, খুব সুন্দর করে তুমি বললে। আরেকটা কথা তোমার কাছে আমি জানতে চাইবো, বেশিরভাগ ক্ষেত্রে অনেক আবৃত্তি শিল্পীর একটা অভিযোগ রয়েছে, বাংলাদেশে ভারতের আবৃত্তি শিল্পীরা এলে যেই পরিমাণ আতিথেয়তা পায়, বাংলাদেশের আবৃত্তি শিল্পীরা কলকাতা এলে ওই আতিথেয়তা পায় না। তুমি কি একই অভিযোগ করবে নাকি তোমার ভিন্ন মত? না, আমি দুবার আমন্ত্রণে গেলাম, আমি ভীষণ ভালোই যত্নার্থী পেয়েছি, আমার ওরকম মনে হয়নি। হ্যাঁ, অনুপের ওখানে গিয়েছি এবং আরেকটা জায়গায় গিয়েছি, ওখানেও হাজারদুয়ারি, ওখানেও অনুষ্ঠান হয়েছিল, ভালোই, আমরা খুব যত্নের মধ্যে থেকেছি। আচ্ছা, মানে পরিস্থিতি এভাবেই বদলাক, আমাদের এই অভিযোগটা আস্তে আস্তে এভাবেই নিঃশেষিত হোক। আমি একটা কথা আমি বলি যে আমার অভিজ্ঞতায় এবং লোকজনের কথায় বাংলাদেশের মানুষ অনেক বেশি অতিথি পরায়ণ। একদম, এটা আমার থেকে বোধহয় আর কেউ জানে না। তারপরে হ্যাঁ, আমার দেশের লোকজন যে রাস্তা দিয়ে যাচ্ছে, যে লোকটা, সেই লোকটাও দেখা যায় যে চেনা একজন গেলে তাকে বাসায় নিয়ে যে তাকে খুব যত্নার্থী করবে বা এই করবে, বা বিপদে পড়েছে পথে কেউ, অন্য মানুষরা সবাই ঝাঁপিয়ে পড়বে, তার পাশে থাকবে। আমাদের দেশের মানুষটা, আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ, আমাদের ইতিহাস তো এরকম করেই আমরা সফল হয়েছি, সবাই একত্রে থাকার মাধ্যমে। একদম। মন্দির কাছে আমি আসবো, একটা কবিতা শুনবো এবং খুব তাড়াতাড়ি আমি একটু দেওয়ান স্যারের কাছে আসি। স্যার, কলকাতায় আসবার কোন অভিজ্ঞতা যদি দু লাইনে শেয়ার করেন, কেমন লেগেছিল কোনো একবার? হ্যাঁ, আমি কলকাতা বেশ কয়েকবারই গেছি, তখন আমি সেটা প্রত্যেকবারই বেশ কয়েকবার গেছি, সেটা প্রত্যেকবারই হচ্ছে দাপ্তরিক কাজে।
এবং একবার ভাগ্যক্রমে 21শে ফেব্রুয়ারিতে আমি কলকাতায় ছিলাম, তখন সেই প্রভাত ফেরিতে যাই এবং বিকেল বেলায় যে সাহিত্য একাডেমিতে কবিতা পাঠের আসর, তখন শ্যামল কান্তি দাস এবং আরো কয়েকজন কবির সঙ্গে দেখা হচ্ছে আমার। তো কিন্তু কবিতা আবৃত্তি নিয়ে কখনো যাওয়া হয়নি। তবে কলকাতা যখনই যাই, এবং এটা আমি সবসময় বলি যে ওটা কখনো আলাদা কোনো শহর মনে হয় না। পৃথিবীর যে কোনো অনেক দেশে যাবারই সুযোগ হয়েছে আমার, অন্তত মহাদেশের বিচারে আমি প্রত্যেকটা মহাদেশ ছুঁয়েছি, সেদিক থেকে আমি ভাগ্যবান। কিন্তু কলকাতায় যখনই যাই আমাকে আলাদা কোনো শহর মনে হয়। এই একটা খুব অদ্ভুত মায়া আছে এই শহরে, এবং আমার খুব খুব ভালো লাগে সব সময়। এবং এই টানে আমি প্রত্যেক বাড়ি যেতে চাই। আমি যদি ধরা যাক আমার প্যারিসে যাওয়া না হয়, সিডনিতে না, আমেরিকা না, কিন্তু আমাকে যদি বলে যে বারবার তুমি কলকাতায় যাও, কলকাতায় কেন, ভারতে যাওয়ার বিভিন্ন প্রদেশে আমি গেছি, জয়পুরে গেছি, তখন আরেকটা অভিজ্ঞতা, রাজস্থানে কিংবা আগ্রায়, যখনই যেখানেই গেছি। কিন্তু কলকাতার মধ্যে একটা নিঃসন্দেহে আমার আলাদা টান অনুভব করেছি, ভালো লাগার। যখন হেঁটে গেছি মনে হয়নি যে আলাদা কোনো জায়গায়, অচেনা কোনো শহরে আমি হাঁটছি। আচ্ছা দাদা, একটা মন্দির কাছে আসি আমি, আবার রাজবন্ধু একটা উচ্চারণ হোক, কি শোনাবে? সময়টা আসলে খুব দ্রুতই কেটে যাচ্ছে। পড়তে ইচ্ছে করে এক পৃথিবী কবিতা, কিন্তু সেটা তো সম্ভব নয়, সময়টা খুব টানা পড়ে। আচ্ছা, আমি চেষ্টা করছি। আমি একটু পাঠ করছি। সাঁঝের বেলায় আলো আঁধারির সেই অনুক্ষণে চোখে চোখ রেখে তোমার চোখের ভাষা পড়ে নিয়েছি। সে ভাষায় পড়ে দেখেছি আমার প্রণয়ে তুমি সাড়া দাও চুপিসারে। প্রকাশ করো না আমার প্রণয়ও যে তোমার চোখের রং ছড়িয়ে আছে, আমাকে তা বুঝতেই দাও না। তোমার হাতের ওয়ালেট, তোমার হাতের সেই অঙ্গুরিটাও বেশ অন্যরকম মানায় তোমায়। অনুমতি নিয়ে তোমার হাতটা একটু স্পর্শ করতেই আমার সমস্ত তনু মন শিহরিয়া উঠেছিল সেইখানে। রক্তিম আভায় লাল হয়েছি তোমার ওই আভিজাত্যের ছোঁয়ায়। মনে হচ্ছিল যেন তুমি আমায় পরশ পাথর ছুঁয়ে দিয়েছ। অন্য কারো প্রণয়, অন্য কোনো স্পর্শ আমায় ব্যাকুল করে না, আর আমি তা চাইও না। তোমার প্রণয়ের টানে আমার আজন্ম ব্যাকুল হতে ইচ্ছে করে। তোমার হাতটা স্পর্শ করেছি বুক ধড়ফড় নিয়ে। এরপর তোমার অঙ্গুরিটা কি ভেবে যেন খুলে নিয়ে কি এক আশ্চর্য অনুভূতি নিয়ে আমার আঙুলে পড়েছি। তোমার অঙ্গুরিটাও ছিল যেন আমার আঙুল জুড়ে। তোমার প্রণয়ের আলতো স্পর্শে আমার ইচ্ছে করছিল ওই অঙ্গুরি তোমায় আর ফেরত না দিয়ে আঙুল জুড়ে আপন করে পড়ে থাকতে। তবে সে কি কথা, দখল করে কিছু নিতে হয় নাকি? ফেরত দিয়েছি তক্ষুনি। তবুও আমার আঙুল জুড়ে, আমার হৃদয় জুড়ে তোমার আভিজাত্যের ছোঁয়াই অনুভব করেছি। পরক্ষণে আমি কিছু একটা তোমার মুখে শুনতে চেয়েছি। মুহূর্তেই তুমি বললে আমায়, জানিস, নদী আমায় আকর্ষণ করে না, নদীর সৌন্দর্য আমায় বিমোহিত করে না, আমি নদীকে পেতেও অধীর হই না। আমি প্রত্যুত্তরে তোমায় জিজ্ঞেস করতেই তুমি স্বগোক্তি করলে, পাহাড় আমায় আকর্ষণ করে, বাঁধতে চায় ওর বাহু ডোরে। তবে আরো জানিস, পাহাড়ের সৌন্দর্য আমি কখনো দেখিনি। কোথায় লুকিয়ে থাকে পাহাড় তুই জানিস? মুহূর্তেই আমি লজ্জায় রক্তিম লাল হয়ে মুখ ফিরিয়ে নিয়েছি, আর তোমার চোখে চোখই রাখিনি। সোনা অঙ্গের যে পাহাড়ের সৌন্দর্য, তা কি তোমায় আকর্ষণ করে না? তবুও মনে মনে চুপি চুপি তোমায় শুধাচ্ছি,
তুমি নির্বাক চোখে অপলোক চেয়ে বুঝিয়ে দিলে চোখের ভাষায়, হ্যাঁ আকর্ষণ করে তো, না হলে সেই বহু দূর পাড়ি দিয়ে তোর টানে সব কাজকর্ম ফেলে ছুটে আসতাম নাকি? আরো বুঝিয়ে দিলে বেশ আভিজাত্যের ভাষায়, তুই কি আমার চোখের ভাষা পড়ে জানিসনি? আর তাই তো আমিও মুখোমুখি তাকিয়ে ইশারায় আবার বুঝিয়ে দিলাম, কৃতজ্ঞ আমি, ধন্য আমি। তোমার প্রাণের পরে আমি ঘর বেঁধেছি, পবিত্রতা, শুভ্রতা আর স্নিগ্ধতা যেন ছুঁয়ে আছে আমায় আপন মহিমায়। আমাদের এই প্রণয় মঞ্জুরির আবেশে তোমার আমার এই প্রণয় কথন যেন আমি শুধু বলি আর তুমি যেন শোনো এই ধরনীর মাঝে। তাই কি এই প্রণয় এসেছে স্বর্গ থেকে ধরায়, তোমার আমার প্রণয়ের মধুময় এক চিহ্ন এঁকে দিতে। লেখাটা পাঠ করলাম আমার 2020 সালে যে কাব্যগ্রন্থটি এসেছে প্রণয় বন্দনা, ওটি বাহ। থেকে। একদম খুব সুন্দর দিদি। ওই যে চোখের তারায় কবিতা তবু, চোখের তারায় কবিতা তবু, প্রণয়বিহীন সভ্যতা, মানব জীবন তোমার হাতে, থামাও এবার যুদ্ধটা। একদম এই প্রণয় নিয়ে পৃথিবী চলুক, এই প্রণয় নিয়ে পৃথিবী ভালো থাকুক, প্রণয় থাকুক সাথে। কাজী মাসুদ লিখছে মন ভালোই হচ্ছে, অনেক ধন্যবাদ। সাথে থাকবার জন্য পরিবারে লিখছেন আহা প্রণয়ের বন্দনা বহু, বেশ বেশ। অনেক ধন্যবাদ পরির সাথে থেকেও কাজী মাসুদকেও সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেওয়ান স্যারের কাছে আসি। স্যার একটা একদম শেষ পর্যায়ে রয়েছে আমরা আজকের এই অনুষ্ঠানের। একদম শেষে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, একটু জানতে ইচ্ছে করছে বলে আর কি, আবৃত্তির জন্য নিজের স্বীকৃতি বা সম্মাননা সম্পর্কে যদি একটু বলেন আমাদের। আসলে নিঃসন্দেহে যে কোনো স্বীকৃতি মানুষকে এগিয়ে নেয়, প্রাণিত করে আরো ভালো কিছু করবার। সেটা কেউ যদি বলে যে না আমি স্বীকৃতি বা সম্মাননার জন্য ছুটি না, এটি মনে হয় বলাটা ঠিক নয়। যে কোনো কারণ আমরা যে যারা অগ্রজ বা যারা এই আবৃত্তি অঙ্গনকে আরো প্রতিষ্ঠিত করেছেন বা প্রসারিত করেছেন, উজ্জ্বল আলোয় ভরিয়ে তুলেছেন, প্রতিনিয়ত মানুষের কাছে যাবার যে দুর্নিবার এই আকর্ষণ, এই কবিতা নিয়ে ছুটে চলা, এগুলো তো তৈরি হতো না যদি তারা স্বীকৃতি না পেতেন। এবং আমি মনে করি যে স্বীকৃতিটা খুব জরুরি এবং সেটি জীবদ্দশা হলে সবচেয়ে ভালো। কারণ আমি যেটি মনে করি যে স্বীকৃতি হলে সেটা মরণোত্তর যেটা দেওয়া হয়, হ্যাঁ হয়তো নানা অনেক কারণেই জীবদ্দশা অনেকে পান না, অনেক সময় সেটা যে কোনো কারণে হোক, কিন্তু কারণ হয়তো সবসময় একেবারে সবসময় অকারণ থাকে তা নয়। তবুও যদি কেউ জীবদ্দশায় দেখে যেতে পারেন তাহলে হয় কি তাকে আরো অনেক কিছু ভালো কাজ করার উৎসাহ যোগায় নিঃসন্দেহে। কিন্তু একজন প্রকৃত শিল্পী যিনি মাথায় তিনি রাখেন না কখনোই যে আমি ওই পুরস্কার পাবো বা সম্মাননা পাবো এই জন্যই আমি কাজটি করছি। তিনি সরবে কিংবা নীরবেই কাজটি করে যান তার কাজটি, এবং সম্মাননা আপনি জুটে যায়, সেটার জন্য খুব চেষ্টা করতে হয় না। অনেকেই বলে যে হ্যাঁ আজকাল পুরস্কার কেউ পায় না, নিয়ে নেয়, হ্যাঁ, কিন্তু আমি মনে করি না যে প্রকৃত যে শিল্পী সে কখনো পুরস্কার ছিনিয়ে নেয় না বা সম্মাননা অর্থের বিনিময়ে কিনে নিচ্ছে তা নয়। যে প্রকৃত শিল্পী তার কাছে তার ছুটতে হয় না, সম্মাননা, স্বীকৃতি, পুরস্কার তার কাছেই ছুটে আসে। একদম খুব সুন্দর করে বললেন স্যার, এবং আমরা প্রাণিত হই। আসলে সত্যি পুরস্কারটা একটা উৎসাহ যোগায়, কিন্তু প্রকৃত শিল্পীর কাছে পুরস্কারটা আসলেই কোনো বিষয় নয়, তার কাছে সৃজনটাই আসল, সৃষ্টিশীলতা থাকাটাই তার কাছে আসল। দেওয়ান স্যার, আমরা একদম শেষ লগ্নে রয়েছি অনুষ্ঠানের। এই শেষ লগ্নে কি শোনাবেন আমাদের আজকে? মানে এটা কি হবে শেষ পরিবেশনা? আমি আর একটা আসবো আপনার কাছে, আর একটা কবিতা। ঠিক আছে, তাহলে যেমন হচ্ছে একটু আগে সংক্রমণের ব্যাপার বলছিলাম, ঠিক একইভাবে মন যেমনটি করে তার নিজের একটি লেখা থেকে পড়লো। আমিও যদিও শুরুর দিকে মানুষ প্রসঙ্গে আমার লেখা একটি কবিতা পড়েছিলাম, আমি আরেকটি
ছোট দুটো অংশ পড়ছি আমার লেখা, এবং সেটি হচ্ছে আমাদের তাপসটা বৃষ্টির প্রসঙ্গ একবার এনেছিলেন। হ্যাঁ, এই প্রসঙ্গটি আমার সেই লেখায় আছে। শিরোনাম হচ্ছে আজ খুব বৃষ্টি হবে। আচ্ছা। বাবুই, এই শ্রাবণে তোমাকে নিয়ে লিখবো কবিতা কান্নার হরফে। তোমার জন্যই আজ অবিরল ধারা দেবে আকুলতা। বৃষ্টির নৃত্যের সাথে আজ নিশীথে বাজাবে করুণ এসরাজ। কবিতার খাতা জুড়ে ঝরঝর ঝুঁকবে বর্ষা ও তোমার বন্দনা। আজ খুব বৃষ্টি হবে চোখে ও আকাশে। একদিন রমণী তার চুলের বাঁধ ভেঙেছিল। একদিন এমনই হয়েছিল, বলেছিলাম বাবুই এই হাত ধরো যদি, তবে বৃষ্টি নামবে আবার, তবে বৃষ্টি নামবে অঝোর। আশ্চর্য, সেদিন সে কি কান্না আকাশের। ওই একদিন হাত ছুঁয়েছিল মন, ওই একদিনই রমণী তার চুলের বাঁধ ভেঙেছিল, ওই একদিন ঘোর বর্ষা নেমেছিল, ওই একদিনই গাছ ও চোখের পাতা ভেজেছিল। আরে বাহ, কি সুন্দর প্রেমময় একটা অনুভব কিন্তু রয়েছে এই বর্ষার সাথে, একটা বৃষ্টির সাথে। ওই যে আমরা কেন এত বকবক করি, কেন এত কথা বলি, কেন এত উচ্চারণে আসি, তাহলে সবটা জুড়ে বোধহয় প্রেম, ভালোবাসা, মনুষ্যত্ব সবগুলো রয়েছে। ওই যে যদি জানতে চাও কেন তোমায় ভাবি, যদি জানতে চাও কেন তোমায় ভাবি, তবে বৃষ্টির ঝিরিঝিরি আওয়াজ গায়ে মেখো। যদি শুনতে চাও কেন তোমাকেই এত কথা বলি, তবে কাউকে ভালোবেসে দুঃখ পেয়ে দেখো। বেশ, দুঃখ তোমায় পেতে হবে না, ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালো থাকবে। আমাদের এই কাব্য চর্চার শুরুটা মূলত হয়েছিল আমরা কয়েকজন বন্ধু মিলে 80-র দশকে। তা আমরা বলি যে একেবারে উন্মাতাল ছিলাম। এই চর্যাপদ নামে আমরা একটা লিটল ম্যাগাজিন বের করি 80 দশক থেকে। মাঝখানে এক ধরনের অভিমান থেকে আমরা 1 দশক লিখিনি, আমরা সেই কয়েকজন বন্ধু। সেই অভিমানটা ছিল নানান কারণে। এই যে আমরা লিটল ম্যাগাজিনে লিখি, আমরা কবিতা, এই লিটল ম্যাগাজিনের লেখা মানে এগুলো কোনো কবিতা মানে নানান ধরনের ব্যাপার ছিল, বা কোনো একটা মঞ্চে কবিতা পড়তে যাওয়া, সেরকম একটা নানান ধরনের অভিমান থেকে আমরা কবিতা লেখা বন্ধ করলাম, এবং আমরা এক সময় উদযাপন করলাম না লেখালেখির 1 দশক। কিন্তু মানুষ তো উদযাপন করে কবিতা তার লেখার 8তম দশক, কিন্তু আমরা উদযাপন করলাম না লেখালেখির 1 দশক। পরে আবার নিয়মিত ভাবে এটা এখনো আবার আমরা চালু করেছি, এবং এই যে আমি এখন বর্তমানে নির্বাহী সম্পাদক, আর সম্পাদক হচ্ছেন আসাদ নোমান। সেখানেই আমাদের এই কবিতাগুলো ছাপাই, এবং আজকাল শুধু একেবারে নতুনদের তো আমরা সুযোগ দিচ্ছি, আর আমরা প্রতিষ্ঠিত কবিদেরও কবিতার একেবারে যেটা আজকাল হয় না সাহিত্য সমালোচনাটা, সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে ছাপি আমাদের এই সব। একদম চর্যাপদের আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এই চর্যাপদের নতুনদের লেখা আসুক, লেজেন্ডের লেখা আসুক, এবং অবশ্যই আমরা সেটা পড়ে সমৃদ্ধ হই। চর্যাপদের জন্য দ্য হট ক্যাফে আলটিমেট প্রোডাকশনের কবিতা তোমার জন্য সেগমেন্ট থেকে অনেক অনেক শুভেচ্ছা। একদম তাপসদা, একদম শেষ পর্যায়ে রয়েছে আজকের অনুষ্ঠানের। তোমার ফোনটা একটু ল্যান্ডস্কেপ করে নাও তাপসদা। একদম শেষ পর্যায়ে রয়েছে তোমার কাছে আমি যেই প্রশ্নটা নিয়ে যাব, সেই প্রশ্নটা যারা দেখছেন কবিতা একটু ল্যান্ডস্কেপ করো দাদা। ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। যারা দেখছেন দাদা, আমাদের আজকে দর্শকরা বা পরবর্তীতে যারা দেখবেন, যাদের সেভাবে তথাকথিত গুরু নেই কবিতার, কিন্তু কবিতা উচ্চারণ করতে চায়, যারা হোম মেকার, গৃহবধূ বা ব্যস্ত প্রফেশনাল বিভিন্ন রকমের মানুষরা রয়েছে, কিন্তু কবিতা ভালোবাসেন অনেক মানুষ, তারা কবিতা উচ্চারণ করতে চায়, গুরু নেই, তাদেরকে তুমি কি পরামর্শ দিয়ে যাবে আজকে? যাদের গুরু নেই, মানে গুরু থাকাটা কখনো কখনো কিন্তু খুব দরকার। মানে কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমাদের চর্চার মধ্যে দিয়ে শিখতে হয়, যেটা গুরু গাইড করতে পারে। যাদের গুরু নেই তাদের একটা কথা বলবো, যারা আমাদের বরেণ্য আবৃত্তি শিল্পী, অন্তত তাদের আবৃত্তি শুনুন, কিন্তু কখনোই অনুকরণ করবেন না। তারা যেভাবে উচ্চারণ করছেন কবিতাকে, সেই উচ্চারণটাকে একটু অনুধাবন করুন,
অনুধাবন করলে আপনি কবিতাকে নিজের মতো করে উচ্চারণ করতে পারবেন, আর কখনোই অনুকরণ করবেন না। আর প্রয়োজনে অন্তত বেসিক কিছু জিনিস সে কিন্তু একটু গুরু গৃহে থেকে বা গুরুর কাছ থেকে শেখাটা দরকার। বাহ, একদম। আমার মনে হয় প্রাণিত হবে দর্শকরা। মিসবাহ রাবিন ভাই লিখছে, আদি ভাই কি সুন্দর মিলিয়ে মিলিয়ে অনুকাব্য করছেন, বেশ ভালো লাগছে। রাবিন ভাই অনেক অনেক ভালোবাসা, প্রাণিত হই, উৎসাহিত হই। পলি পারভিন লিখছেন, সত্য কথা বলতে পারাও একটি গুণ, ভাইয়া যথার্থ বলেছেন, দেওয়ান স্যারে নিয়ে বলেছেন। পলি পারভিন লিখছেন, যা হবার ওই একদিনেই হয়, ওই একদিনই। দেওয়ান স্যারের কবিতা নিয়ে তার অনুভব। পলি পারভিন আবার লিখছে, ব্যতিক্রমী উদযাপন, না লেখালেখির এক দশক। পলি পারভিনের সাথে আমিও একমত, একটা ব্যতিক্রম ধর্মী উদযাপন, এরকম ব্যতিক্রম কাজ হোক। তাপস দা, এটা তোমার শেষ উচ্চারণ যদি হয় কি শোনাবে? একটু আগে আমাদের সাইদুল ভাই তিনি কিন্তু একটা কথা বলছিলেন, সম্মান স্বীকৃতির কথা। সত্যি সত্যি একজন শিল্পী তার মতন করে কাজ করে যান, না হলে যদি সম্মান বা স্বীকৃতিকে মাথায় রাখতে হয় তাহলে কিন্তু কোথাও দেখা যায় যে তাকে কিন্তু কোথাও হয়তো মাথা নোয়াতে হতে পারে। আমাকে এই স্বীকৃতিটা পেতে হবে। যদি কাউকে খুশি করতে হয় সেটা কিন্তু শিল্পীর কাজ নয়, শিল্পী তার মতন করে চর্চা করে যাবেন। এখান থেকে ব্রত চক্রবর্তীর একটি কবিতা আমার কাছে খুব মনে হয় যে কোনো মানুষের কাছে এটা জীবনের ভাবনা হতে পারে। কোথাও না কোথাও হাঁটু গেড়ে বসতেই হয়, নিজের উচ্চতা থেকে নিজেকে নামাতেই হয়। আলোর ঘরে যাওয়ার আগে কালো দরজার অন্ধকার পেরোতেই হয়। কিন্তু খুব ঝুঁকে এসব ভালো নয়। খুব ঝুঁকে গেলে বিনয়ের কুঁড়ি ফুটে হীনন্মন্যতার ফুল। প্রিয় নারী দেখতে দেয় না শরীরের রোদ্দুর। টেবিলের সামনে গেলে কেউ এগিয়ে দেয় না বসার চেয়ার। প্রত্যেককে খেলা থেকে ছিটকে ছড়িয়ে পড়া বল দিকে কখনো বলে না, এসো লোফালুফি খেলি। ঝুঁকে থাকা ভালো, কিন্তু খুব ঝুঁকে গেলে সমস্ত পৃথিবী ভাবে দিতে নয়, উড়তে এসেছি। আরে বাহ, কি সুন্দর! কিছু বলার নেই দাদা, অসম্ভব সুন্দর। এই শব্দ বন্ধগুলো শুধু অনুভব করবার। ওই যে উর্বর মন শুধু ভাবে, হ্যাঁ, উর্বর মন শুধু ভাবে, ভাবনার মেঘে লিচিকে লুকিয়ে ছাইরঙা প্রজাপতি হয়ে বলে, পৃথিবীর সব দামি। কখনো কি জানতে চেয়েছো অনেকের কাছে কতটা সস্তা আমি? একদম তাই। অতটুকু থাকুক যতটুকু না ঝুঁকলে মানুষ অন্য কিছু মনে করে। একদম ধন্যবাদ দাদা, সাথে থাকবার জন্য। সাথে থাকো। আমি একটু মন্দির কাছে আসি, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। মন্দির একটা উচ্চারণ শুনে নিই, তারপর একটি প্রশ্ন রাখবো, এবং আমরা একদম শেষ পর্যায়ে মন্দিরের উচ্চারণ। আচ্ছা, আমার তো এটা শেষ পাঠ, তাই তো? একদম। আচ্ছা, আর আমি একটু বিস্মিত হচ্ছি যে আদি কি করে প্রতিটি কবিতা শেষ হলে তাৎক্ষণিক ভাবে কি সুন্দর করে কথার মালা গেঁথে নিচ্ছে। খুব ভালো লাগছে শুনতে। হ্যাঁ, ওটাই আদির সিগনেচার টিউন। ভীষণ ভালো লাগছে। আমি কবিতাটি আজকে পাঠ করছি, দেশের একটি কবিতা দিয়ে। তাহলে আমি শেষ করছি আমার পরিবেশনা। যুদ্ধে যাওয়ার গল্প, নাসিমা সুলতানা। যাওয়ার আগে সব কটা গ্রাম আর শহরকে জানিয়ে যাই যুদ্ধে যাচ্ছি। ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি যে ফুলগুলো ফোটেনি, আর যে মোরগটি ডানা ঝাপটে ডাকছে ভোরের জন্যে তাকেও বলি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। এখন আমার পথের ক্লান্তি, ধুলো ওড়া দিন, কচুরি পানার মতো সুবর্ণ স্মৃতিরা শোনাচ্ছে এই শিমুলতলির মাটিতে আমার না ঘুমানো রাতের ঘটনা। ছোট ছোট পায়ে দাঁড়াতে শেখার কথা, এই কবজি আর পায়ের গোড়ালি বৃক্ষের বিশালতা পাওয়ার কথা। একটু একটু করে শেকড় বাকড় আর মাটির সঙ্গে জড়ানো যৌবন, একটু একটু করে আল ভেঙে জলাভূমি ভেঙে ধান বনে যাওয়া। যাওয়ার আগে কচুরি পানার
কুল বলে যাই যুদ্ধে যাচ্ছি, এই শিমুল তুলোর মাটি, না ঘুমোনো রাত, যুদ্ধে যাচ্ছি এই কবজির বড় হয়ে যাওয়া, গোড়ালিতে শক্ত হাড়ের জোর, বৃক্ষের বিশালতা পাওয়া, বয়সন্ধিকালে যুদ্ধে যাচ্ছি। আর যে আলের কিনার, জলাভূমি, ধান বন, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। ট্রেনের সব কটা চাকা শোনো, টেলিগ্রাফের তার, ভুতুড়ে স্টেশন, সুদেরে যাওয়ার ইচ্ছে শোনো, একদিন খুব বেশি নীল, খুব বেশি গাঢ় দিগন্ত ভাঙতে ভাঙতে জল রং ব্রিজের মাথায় আমার বাবার সাথে ছুটিতে যাওয়ার কথা মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে। সেই সব নারীরা শোনো, আবহমান কাল যারা ঘোমটা ভাঙনি, সেই সব ভূমিহীন চাষি আর মরকুটে গরু, তোমরাও শোনো। গল গলে ধোঁয়া ওঠা ভাত খেয়ে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। তোমরা অপেক্ষায় থাকো, ডানা ঝাপটে ভোরের জন্যে একটা মোরগ ডাকছে, অপেক্ষায় থাকো, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, অপেক্ষায় থেকো। বাহ, সত্যি তাই। ওই যুদ্ধে যাবার অপেক্ষাটুকু না থাকুক, ভালোবাসার সংক্রমণ হয়ে পৃথিবী থেকে ওই যুদ্ধটা উঠে যাক। কেন কি পুরনো স্মৃতি হারানো দিনগুলি কিন্তু ফিরে পাওয়া ভীষণভাবে দরকার, ইচ্ছে করে। আর ওই পুরনো স্মৃতি হারানো দিনগুলোর মতন বর্তমান সুন্দর হোক। ওই যে একটা কবিতা, যাতে কিছুটা তোমার কথা, হ্যাঁ, একটা কবিতা যাতে কিছুটা তোমার কথা, কিছু পুরনো জলছবি মনের ক্যানভাসে অযথা, কিছু আড্ডার দিনগুলি, কিছু পুরনো স্মৃতি পারবে কি ফিরিয়ে দিতে? আর যদি তোমায় বলি, আমরা তো সবাই ফিরিয়ে দিতে পারবো না, সবাই হয়তো ফিরিয়ে দিতে পারিও না, কিন্তু শক্ত হাতটাকে ধরে রেখে ভালোবাসায় তো থাকতেই পারি, জীবনটাকে সুন্দর করতে পারি। মন্দি, অনেক সুন্দর উচ্চারণ, অনেক রাত ভোর শুনতে ইচ্ছে করছে, রাত ভোর এই আড্ডায় থাকতে ইচ্ছে করছে, কিন্তু সময়ের সাংকেতিক চিহ্নকে তো মেনে নিতে হয় কোথাও গিয়ে। সেই জন্য একটা কথা, যেটা যে আমরা যে এই ক্রান্তিকাল পেরোচ্ছি, আমরা কিন্তু যুদ্ধই করে যাচ্ছি, আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তটা আমরা যুদ্ধ করেই বাঁচছি। সকলে মিলে আমরা পৃথিবীর সব মানুষের আমরা যুদ্ধ করছি এই মরণঘাতী যে করোনা অসুখটা, এটার সাথে তো আমরা যুদ্ধ করেই বেঁচে আছি। একদম। পলি পারভীন লিখছেন, তাপসদা ভালো পরামর্শ দিয়েছেন, আগেরটা নিয়ে লিখেছে চমৎকার কবিতা তাপসদা, কবিতাটি আজ প্রথম শুনেছি, কবিতাটির আবৃত্তিও চমৎকার করলেন, কবিতাটি সংগ্রহে রাখবো। পলি পারভীন লিখছে, অনেক ধন্যবাদ পলি। পলি পারভীন লিখছেন, মুন বুবু যুদ্ধে যাওয়ার গল্প অসাধারণ পড়লেন, আজকে শ্রেষ্ঠ উচ্চারণ। একদম, আমিও পলির সাথে কিন্তু একমত। মন্দির এরকম উচ্চারণ আরো অনেক শোনা যায়, সেইটুকু কিন্তু রাতভর অপেক্ষা করা যায়। আমি দেওয়ান স্যার, তাপসদা, আরো অনেকেই মন্দি যখন কলকাতায় পরে সরাসরি আমন্ত্রণ জানাবো, সবাই আসবো আশা রাখছি। দেওয়ান স্যারও আসবেন, মন্দিও, তাপসদা, আমরা সবাই রাতভর কবিতার আড্ডা চলবে, আমরা দল বেঁধে আসবো। নিশ্চয়ই, একদম একদম। দেওয়ান স্যার, একদম, দেওয়ান স্যার কথা দিতে হবে, কথা দিতে হবে আসবার কলকাতা। নিশ্চয়ই, একদম। এমন আমন্ত্রণ অপেক্ষা করা যায়? ঠিক অনলাইনে যেমন আমন্ত্রণ করতে পারেনি, ঠিক তেমনি সরাসরি হাজির হওয়ার আমন্ত্রণ নিশ্চয়ই রাখছি, এবং শুধু আমন্ত্রণ গ্রহণ করছি না, আমন্ত্রণ আমিও জানিয়ে রাখছি। আমরা নিশ্চয়ই আদিকে, তাকে এবং প্রেমী যারা আছেন, হ্যাঁ, সত্যি আমরা বাংলাদেশে দেখতে চাই। নিশ্চয় নিশ্চয়। মন্দির কাছে আমার একটা একদম শেষ প্রশ্ন, মন্দির, কি তোমার আগামী কাজ কিছু পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, বা তোমার কবিতার বই, আগামীতে দর্শক কি পাবে একটু যদি খুব সংক্ষেপে বলো। আমার 2021 সালেও আশা রাখছি যে আরেকটি বই আসবে, হ্যাঁ, এরকম পরিকল্পনা আছে, এবং আরো কিছু কিছু কাজ আছে যেগুলো অডিও হয়ে আছে, সেগুলো ভিজুয়ালাইজ করতে হবে, সেগুলো ওইভাবে আসলে এখনো প্রকাশিত হয়নি। সেই কাজগুলো চাচ্ছি যে করোনাটা স্থিতি হলে সেই কাজগুলো সারবো। এই তো।
বেশ, এরকম কিছু আমরা নতুন তোমার থেকে পাবো। তোমার একদম সৃজনশীলতায় থাকো, সৃজনশীলতা মধ্যে থাকো, এভাবে চলুক তোমার সৃজন। আমরা অনেক শুভেচ্ছা জানাই। দেওয়ান স্যারের কাছে আসি। দেওয়ান স্যার, আপনার এটাই আজকে এই আয়োজনে শেষ আবৃত্তি উচ্চারণ, কি শোনাবেন স্যার এখন? আজকে যে পর্বটি 19তম পর্ব, সেই পর্বে যে আমরা যে আড্ডা দিচ্ছি সেটার শিরোনাম হচ্ছে কবিতা তোমার জন্য, তাই তো? হ্যাঁ, ঠিক এটার সঙ্গে সুর মিলিয়ে কবি, আমাদের খুব প্রিয় কবি সবারই, আমি নিশ্চিত, গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু কবিতার জন্য। বেশ, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধ্যা বেলা, ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য, অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। বাহ, একদম কিছু বলার নেই। এই আয়োজনটা কবিতার জন্য, এবং আমরা কবিতার জন্য এখানে রয়েছি। আর আমরা কিন্তু ভীষণভাবে কবিতার কাছে ঋণী। হ্যাঁ, ওই যে কবিতার কাছে আমি ঋণী। ঝলমলে সকাল গড়িয়ে নীরব দুপুর আমার ব্যস্ত বেলায়, এক মুঠো অন্ধকার যেভাবে জড়ো হয় বুকের পাঁজরে, গিটারের তারের ভাঁজে লুকিয়ে থাকে যে এলোমেলো হলদে বিকেল, সেখানেও কবি কথায় গধূলির নরম আলো আসে আমার দু চোখের পাতায়। আমি বাঁচতে চেয়ে প্রতিবার মরমে মরে যাই। হ্যাঁ, কবিতার কাছে আমি ঋণী। আমরা বোধহয় সবাই ভীষণভাবে কবিতার কাছে ঋণী। একদম তাই। খুব সুন্দর উচ্চারণ এবং খুব ভালো লাগলো ভাইয়া। একদম শেষ একটি প্রশ্ন আমি আমার সব অতিথিদের করি, একটু আপনাদেরও করে রাখি। একদম প্রথমেই আমি তাপসদার কাছে আসবো। তাপসদা, খুব তাড়াতাড়ি, স্টুডিও না অডিয়েন্স, কোনটা বেশি পছন্দ? অডিয়েন্স। অডিয়েন্স। মুন্দি, কবিতা পড়া না আবৃত্তি, কোনটা পছন্দ? দুটোই পছন্দ, দুটোই আচ্ছা, পছন্দ। দেওয়ান স্যার, ভিউয়ার্স না হাততালি? ভিউয়ার্স না হাততালি? ভিউয়ার্স। ভিউয়ার্স। হ্যাঁ, ভিউয়ার্স না হাততালি, দুটোর কোনটা? আমরা মানে অনলাইনের ভিউয়ার্স এর কথা বলছেন? হ্যাঁ, অনলাইনের ভিউয়ার্স। হ্যাঁ, আমার মনে হয় যে দুটো একটু দুরকম, মানে হাততালি সেটা উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু হাততালির জন্য আমি আবৃত্তি করি না। যদি ভালো লেগে সেটা হাততালি দেয়, তাহলে হাততালিটাকে আমি গ্রহণ করব আমার প্রাণিত হওয়ার মন্ত্র হিসাবে, কিন্তু হাততালির জন্যই শুধু আমি মানে কবিতা উচ্চারণ করতে চাই না। আর ভিউয়ার, হ্যাঁ, ওই একই কারণেই যারা আমাকে প্রাণিত করার জন্য আমার কবিতাটি দেখবেন এবং পছন্দ করবেন, তাহলে কিন্তু শুধু সংখ্যা বাড়ানোর জন্য যারা ভিউয়ার্স হবেন, শুধু বাহবা বলবেন অসাধারণ, ওরকম ভিউয়ার্স আমি চাই না। বেশ, মুন্দি, জয়ন্ত চট্টোপাধ্যায় না শিবুল মুস্তফা? অবশ্যই জয়ন্ত চট্টোপাধ্যায়। জয়ন্ত চট্টোপাধ্যায়। বেশ, তাপসদা, বিজয়লক্ষ্মী বর্মন না প্রণতি ঠাকুর? বিজয়লক্ষ্মী বর্মন। দেওয়ান স্যার, কবিতার শুধু কবিতার উচ্চারণ নাকি সাথে আবহ, কোনটা? আমার তো মনে হয় দুটো সমন্বয় দরকার, কিন্তু প্রথমত আমার কাছে কবিতার উচ্চারণ প্রয়োজন। শুরুতেই বলেছি যে পরিমিতি বোধ রেখে করা যেতে পারে, কিন্তু মূলত কবিতার মূল সুরটি পৌঁছে দেওয়াটা হচ্ছে একজন আবৃত্তি শিল্পীর প্রধানতম কাজ হওয়া উচিত। অনেক ধন্যবাদ। একদম শেষ প্রশ্নে আসছি আমরা, একদম শেষ পর্যায়ে একটু শুভ মুহূর্ত আমরা থাকবো। তাপসদার থেকে শুরু করবো। তাপসদা, সবাইকে প্রশ্ন করি, আমাদের আজকের এই হট ক্যাফে কবিতা তোমার জন্য আয়োজন তোমার এখানে এসে কেমন লেগেছে, আর আমার দর্শকদের কি বলে দেবে? আমার এখানে এসে এমনই লেগেছে যে এই মুহূর্তে এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরো বেশি সময় থাকবে। সুতরাং এরপর কেমন লেগেছে তার আলাদা বলতে হবে। একদম। আর দর্শকদের কি বলবে?
দর্শকদের বলবো সত্যি সত্যি কবিতার সঙ্গে থাকুন, কবিতা শুনুন, সেটা কবির কাছ থেকে শুনুন, আবৃত্তি শিল্পীর কাছ থেকে শুনুন, কারণ কবিতা কিন্তু আমাদের শ্রেষ্ঠ শিল্প মানা হয়। যে কোনো সুন্দর জিনিসকে আমরা বলি কবিতার মতো সুন্দর। সুতরাং কবিতা আমাদের প্রাণের সম্পদ, তাকে আরো বেশি করে আমাদের প্রাণে ধারণ করুন। একদম, অনেক ধন্যবাদ। মন্দির কাছে আসি। মন্দির, আজকের কবিতা তোমার জন্য অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো, আর দর্শকদের কি বলবে? আমি ভীষণ ভালো লেগেছে। সেই ভালো লাগাটা আমি দুটো লাইনের মাধ্যমে প্রকাশ করছি। তোমার যা কিছু তোমার কাছে আমার হয়ে থাক না, অনুভবে এই স্বভাবে অভাব মিটে যাক না, তোমার যা কিছু তোমার কাছে আমার হয়ে থাক না। আরে বাহ। এই সাথে যারা ছিলেন, হ্যাঁ, এই সাথে যারা কারিগরি সহায়তায় যারা পেছনে ছিলেন তাদের জন্য একরাশ ভালোবাসা, এবং দর্শকরা যারা ছিলেন, দর্শকরাই কিন্তু আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ। হ্যাঁ, প্রতিনিয়ত কবিতা পড়ার উৎসাহটা তারা থাকেন বলেই আমরা পেয়ে থাকি। নিজের ভালো লাগাটা তো থাকেই, সাথে তারা থাকে বলেও আমাদের অনেক ভালো লাগে কবিতা পড়তে। যারা আমাদেরকে শুনলেন এত সময় কষ্ট করে, তাদের প্রতি কৃতজ্ঞতা। একদম। একটু দেওয়ান স্যারের কাছে যাচ্ছি। স্যার, কবিতা তোমার জন্য এই সেগমেন্ট এসে কেমন লাগলো, আর যদি দর্শকদের বলেন কিছু। নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখাটা খুব ভালো। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে বলি যে যতই আমরা অগ্রসর হই না কেন, আমাদের মূলে ফিরে যেতে হয়। মূল মানে হচ্ছে আদি, এবং আদি যেখানে আছে, যে অনুষ্ঠানে আদি যেভাবে সঞ্চালনা করেছে, আমাদেরকে তার কাছে বারবার ফিরে আসতে হবে, একটা অনুভূতি হলো। আর অবশ্যই। আর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার অকৃত্রিম শুভেচ্ছা, শ্রদ্ধা এবং আমার ভালোবাসা জানাতে চাই। তারা অত্যন্ত সুন্দর এবং চমৎকার, প্রাণিত করবার মতন মন্তব্য করেছেন, কিন্তু একই সঙ্গে এই অনুরোধও করতে চাই যে আমরা হয়তো ভাবছি যে কেউ অখুশি হবেন, কিন্তু যদি সেটি গঠনমূলক সমালোচনা হয়, শুধু বাহবা দেওয়ার জন্য নয়, যদি সত্যিকার কোথাও বলার মতো থাকে যে এই বিষয়টি এরকম হতে পারত, আমি অন্তত নিজে সেটা গ্রহণ করতে রাজি। সুতরাং যে কোনো গঠনমূলক সমালোচনাও যদি আসে, আমরা এই প্ল্যাটফর্ম থেকেও শিখবার মতো কিছু পেয়ে যেতেও পারি। কিন্তু প্রতিনিয়ত তার এই যে সারাক্ষণ যারা জুড়ে ছিলেন, তাদেরকে অবশ্যই আমি সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই। একদম একদম তাই। পলি পারভিন লিখছিলেন, সমাপ্তি ও অনবদ্য সাইদুল ভাইয়া, শুধু কবিতার জন্য, কবিতা তোমার জন্য। একদম, অনেক ধন্যবাদ। পলি পারভিন আবার লিখছে, হাততালি ভালো লাগে, তবে হাততালির জন্য আমরা কবিতা পড়ি না, এটা মনের কথা, সাইদুল ভাই বলেছিলেন। আবার লিখছে, হা হা তাপস দা, শেষ দিকে এসে সত্যি আবহাওয়াটা আড্ডাময় লাগছে, আমরাও যদি আরো কিছু সময় শুনতে পারতাম। বেশ, অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। একদম শেষ করতেই হয় সময়ের সাংকেতিক চিহ্নকে সামনে রেখে। ওই যে মূল মানে আদি, তাই তো? আর আদি ভাইয়া তো যেভাবে সঞ্চালনা করেন, সবাইকে আপন করে নেয়। অনেক ধন্যবাদ পলি সাথে থাকবার জন্য এবং এভাবে প্রাণিত করবার জন্য। ওই যে হাতের মুঠোয় তোমার কথা, হ্যাঁ, হাতের মুঠোয় তোমার কথা, চোখের তারায় তুমি, আমার স্বপ্ন ভেজা রূপনগরে তোমাদের নামে আজ রাত্রি এলো বুঝি। শুভ রাত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা এপিসোডে অন্য আবৃত্তি শিল্পীদের সাথে। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শুভরাত্রি। শব্দ নিয়ে খেলতে ভালোবাসো? সময় হলেই কি কবিতার বই নিয়ে বসে পড়ো? মন খারাপ হলে কি স্পষ্ট উচ্চারণে উদাত্ত কণ্ঠে কবিতা আবৃত্তি করো? তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ডিজিটালি কবিতার কম্পিটিশন, যেখানে বিচারকের ভূমিকায় থাকবে শুধুমাত্র তোমার ভিউয়ার্সরা। এবার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তোমরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারো। আর অবশ্যই এবার তোমার নিজের এলাকা নয়, তোমার ট্যালেন্ট দেখবে গোটা বিশ্ব। শীঘ্রই শুরু হচ্ছে দ্য রিয়াল ইলেকশনিস্ট সিজন 1।